Susie, Sally, Vicky, Stuart are all students at the University of Thames Valley. They decided that rather than rent property, they will all join together to buy a terraced house with 4 bedrooms. তারা একটা হাউস পারচেজ করবে এবং এখানে 4টা বেডরুম থাকবে। ঠিক আছে, 3টা আর 4টা আমরা ধরে নিলাম যে 4টা বেডরুম থাকবে। At 45 Grange Road, they buy as joint tenants. How they will hold the property? So law they are joint tenant and লিগ্যাল টাইটেলটা সুজি, স্যালি, ভিকি, স্টুয়ার্ট তারা হোল্ড করবে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস, যে সেকশন 1 সাবসেকশন 6 ল অফ প্রপার্টি অ্যাক্ট 1925 এবং সেকশন 34 বলে দিচ্ছে 4 জনের বেশি জয়েন্ট টেনেন্টস থাকতে পারবে না। আর লিগ্যাল টাইটেল কোনোভাবেই তোমার টেনেন্সি ইন কমন হবে না, হবে অলওয়েজ জয়েন্ট টেনেন্টস। আর ইকুইটেবল টাইটেলটা সুজি, স্যালি, ভিকি এবং স্টুয়ার্ট এক্সামিনারই বলে দিচ্ছে যে দে আর হোল্ডিং অ্যাজ জয়েন্ট টেনেন্টস। তার মানে যদি এক্সামিনার এটা না বলতো, হ্যাঁ, তাহলে আমাদেরকে 3টা স্টেপস দেখা লাগতো, যে তাদের মধ্যে পজিশন, ইন্টারেস্ট, টাইম, টাইটেল প্রেজেন্ট আছে কিনা। হ্যাঁ, তো এটা তো আছেই, কারণ তারা তো সবাই মিলে কিনেছে, তাদের এই জমিতে পজিশন আছে, এই বাড়িতে সবার পজিশন থাকবে। 4টা রুম হলেও সুজিও এই রুমে যেতে পারবে, স্টুয়ার্টও তার রুমে যেতে পারবে, ভিকিও তার রুমে যেতে পারবে। হয়তো তাদের কনভিনিয়েন্সের জন্য তারা হয়তো আলাদা আলাদা রুম ভাগ করে নিবে, মানে এক বেডরুমে তো 4 জন থাকার প্রয়োজন হবে না, বা যদি 2টা বেডরুম থাকে 2 জন 2 জন ভাগ করে নিবে, কিন্তু কিচেন, ওয়াশরুম সবকিছুই কিন্তু সবাই ইউজ করতে পারবে। তাহলে তাদের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ইউনিটি অফ পজিশন থাকবে, এবং সবাই যেহেতু কিনেছে বাই, তাহলে সবার আছে হচ্ছে এখানে মালিকানা, ফ্রি হোল্ড। তারপরে 3 নাম্বার যে জিনিসটা, যে তারা একই টাইমে কিনেছে, টাইমও সেম, তাহলে পজিশনও সেম, ইন্টারেস্টও সেম, টাইমও সেম, এবং একই দলিলের মাধ্যমে তারা কিনেছে টাইটেল। 4টা ইউনিটি যদি প্রেজেন্ট থাকে এবং যদি তারা নিজেদেরকে এই ডিনের মধ্যে ডিক্লেয়ার করে, টিয়ার 1 ফর্মের মধ্যে যদি তারা এরকম একটা ডিক্লারেশন করে যে আমরা হোল্ড করবো অ্যাজ জয়েন্ট টেনেন্টস, তাহলে তো তারা জয়েন্ট টেনেন্টস হয়ে গেল। আর জয়েন্ট টেনেন্টস হওয়া মানেই হচ্ছে আমরা জানি যে ডক্ট্রিন অফ সারভাইভারশিপটা এখানে অ্যাপ্লাই করবে। তার মানে কেউ যদি এখান থেকে মারা যায় 4 জনের মধ্যে, তাহলে তার শেয়ারটা তার সাকসেসরের কাছে না গিয়ে অন্য জয়েন্ট টেনেন্টদের কাছে চলে যাবে। 4 জনের মধ্যে একজন মারা গেলে তারটা বাকি 3 জনের কাছে যাবে, 3 জনের মধ্যে একজন মারা গেলে তার শেয়ারটা বাকি 2 জনের কাছে যাবে, হ্যাঁ, 2 জনের মধ্যে একজন মারা গেলে যে লাস্ট পার্সন তার কাছে যাবে। আর লাস্ট পার্সনের যে সাকসেসর, উইলে সে যাকে প্রপার্টি দিয়ে যাবে সে তার প্রপার্টিটা পাবে। আর জয়েন্ট টেনেন্সি যদি আলাদা করতে চায় পসিবল, জয়েন্ট টেনেন্সি ভেঙে ফেলে টেনেন্সি ইন কমন হয়, তখন কেউ চাইলে তার সাকসেসরকে প্রপার্টি দিতে পারে, কিন্তু এটাকে বলা হয় সেভারেন্স। সেভারেন্সটা করতে হবে হচ্ছে ডিউরিং লাইফ টাইম, এটা উইলের মাধ্যমে সম্ভব না, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তাহলে এক্সামিনার একটা কোশ্চেন আমাদের হয়ে গেছে, হাউ দে উইল হোল্ড দ্য প্রপার্টি। আমরা বলবো যে তারা এইভাবে প্রপার্টিটা হোল্ড করবে। এই জিনিসটা যেটা ডায়াগ্রামটা, এটা তোমাকে ওয়ার্ডে লিখতে হবে আর কি। কিভাবে তুমি ওয়ার্ডে লিখবা? পরীক্ষায় বলবা যে অ্যাজ সুজি, স্যালি, ভিকি, স্টুয়ার্ট বট a terraced house at 45 Grange Road, they will be considered as co-owners. তারপরে তুমি co-owner ডেফিনিশন দিবা। একটা প্রপার্টি যদি একই সময় মোর দেন 1 ওনার থাকে তাদেরকে বলা হয় co-owner। co-ownerদের মধ্যে বলবা যে লিগ্যাল টাইটেলটা তারা কিভাবে হোল্ড করে, অলওয়েজ অ্যাজ জয়েন্ট টেনেন্ট সেকশন দিবা। লতে 4 জনের বেশি ওনার থাকে না, এটার জন্য সেকশন দিবা। এটাই হচ্ছে লতে এক্সপ্লেনেশন। লিগ্যাল টাইটেল অলওয়েজ জয়েন্ট টেনেন্টস হিসেবে হোল্ড করবে, আর ইকুইটেবল টাইটেল জয়েন্ট টেনেন্টস হতে পারে, টেনেন্টস ইন কমনও হতে পারে।
তখন তুমি আবার ডিফাইন করবা হোয়াট ইজ জয়েন্ট টেনেন্সি, হোয়াট ইজ টেনেন্সি ইন কমন। এবং ইকুইটেবল টাইটেলে জয়েন্ট টেনেন্সি হওয়ার জন্য আমাদেরকে মানে 4টা ইউনিটি প্রেজেন্ট থাকতে হবে এবং এক্সপ্রেস ডিক্লারেশন থাকলে তারা জয়েন্ট টেনেন্টস হবে। তাহলে এই জিনিসটা যে মানে এক্সপ্লেন করে বলতে পারবে তারই পিকিউটা হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? তাহলে পিকিউতে এই জিনিসটা এক্সপ্লেন করে লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে তো কোনো অসুবিধা নেই। আর লাস্ট ক্লাসে তো মনে রেকর্ডিংটা দেওয়া হয়নি নাকি? রেকর্ডিং হয়েছিল কিনা লাস্ট ক্লাসে, বা না হয়ে থাকলে আজকে হচ্ছে রেকর্ডিং, সমস্যা হবে না। আমার মনে হয় হয়েছে লাস্ট ক্লাসে, আমরা মনে রেকর্ড কবে করেছিলাম আমরা? না না, মাঝখানে একটু ইয়েতে সার্ভারে ইয়ে ছিল, ওদের একটু সমস্যা ছিল। আজকে তো রাস্তায় বয়কট নাই নাকি? না, ফ্রি আছে প্রতিদিনই আছে। ওই যে ইউ অ্যাম্বাসেডর, ইউ রিপ্রেজেন্টেটিভ থেকে অটোরিকশা এসএস স্পিকার সাথে দেখা। তাহলে আমাদের পরের কোশ্চেনটা এক্সামিনার দিচ্ছে, এর মধ্যে ভিকি একটা উইল করছে 2019 সালে, এবং ভিকি 2019 সালে একটা উইল করছে এবং সে মারা গিয়েছে ইন অক্টোবর। তাহলে মেতে উইল করছে, সে 2020 এর অক্টোবরে সে মারা গিয়েছে। এবং ভিকি তার উইলের মধ্যে, ভিকিজ উইল, ভিকি তার উইলের মধ্যে সব প্রপার্টি দিয়ে গেছে হচ্ছে টু এম। ক্যান এম ক্লেম দ্য প্রপার্টি আফটার ভি's ডেথ? তাহলে কারণ এখানে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে, ভিকির প্রপার্টিটা পেয়ে যাবে স্যালি, সুজি এবং স্টুয়ার্ট। আমাদের এই ডক্ট্রিনটা এখানে অ্যাপ্লাই করে যাবে, এই ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ। আর যদি ভিকি তার প্রপার্টি আসলেই এম কে দিতে যদি ইচ্ছা করত, তাহলে তার যে স্কোপটা ছিল সেটা হচ্ছে যদি সে তার লাইফ টাইমে যদি সে সেভারেন্স করে যাইতো, হ্যাঁ, তাহলে সে দিতে পারতো হচ্ছে এম কে। এক্সাম কোশ্চেন কিন্তু এভাবেই আসে, মানে আমরা পার্ট বাই পার্ট সলভ করতেছি, এটা এখন পরবর্তীতে একটা ফুল কোশ্চেন আকারে আসবে। বুঝা গেছে? লুসি এন্ড জেমি ওন এ হাউস এন্ড আর জয়েন্ট টেনেন্টস এট ল। তাহলে তুমি খেয়াল রাখবা যে লুসি এবং জেমি যেহেতু প্রপার্টিটা পারচেজ করেছে, লুসি এবং জেমি, তাহলে লতে অলওয়েজ তারা জয়েন্ট টেনেন্টস হবে। আর ইকুইটিতে এক্সামিনার বলে দিচ্ছে জয়েন্ট টেনেন্টস এট ল এন্ড ইকুইটি, তাহলে ইকুইটিতেও লুসি এন্ড জেমি হচ্ছে জয়েন্ট টেনেন্টস। এখন তাদের মধ্যে আর্গুমেন্ট হয়েছে এবং জেমি তার উইলটা চেঞ্জ করছে। and leave all his estate to Dave, যে আমি মারা গেলে আমার প্রপার্টি ডেভ পাবে। জেমি ডাইস, who is entitled to the house? লুসি পুরোটা পেয়ে যাবে। এখানে ডেভ কিছু পাবে না, কারণ উইলের মাধ্যমে জয়েন্ট টেনেন্সি সেভার করা যাবে না। যদি মৃত্যুর আগে সে তার অংশটা আলাদা করে ফেলতো, লুসি যদি জেমি থেকে তার অংশটা আলাদা করে ফেলতো, সেপারেট করে ফেলতো, এটাকে বলা হয় হচ্ছে সেভারেন্স। অংশটা আলাদা করে ফেললে যেহেতু তারা দুইজন, তাহলে তার হাফ হাফ পেয়ে যেত, তখন জেমির হাফটা পাইতো হচ্ছে গিয়ে ডেভ। কিন্তু যেহেতু সেভারেন্স করে নাই ডিউরিং লাইফ টাইম, এই জন্য ডেভ কিছুই পাবে না, ডেভ হচ্ছে 0। আর সেভারেন্স করলে সে পাইতো 50%। এই অঙ্কটা বললাম কারণ এক্সামে আমাদেরকে এইটাও জানতে চায়। তুমি ইচ্ছা করলে 25, মানে দুইজন হলে 50-50 ওয়ার্ডও ইউজ করতে পারো, 4 জন হলে 25 ইউজ করতে পারো। হ্যাঁ, আবার তুমি অনেকে ইয়ে দেয়, ফ্র্যাকশনটা দেয়, 1/4, 1/3, এটাও দেয়, 2/3। এইটা তোমার জানা থাকতে হবে। আচ্ছা, তাহলে কিছু কিছু কোয়েশ্চেনই এই প্রিজাম্পশনটা অ্যাপ্লাইয়ের ইস্যু থাকতে পারে, কিন্তু এটা তোমার রেয়ার। এখন আপাতত এটার ইস্যুটা এক্সামিনাররা জেনারেলি অ্যাভয়েড করে, কারণ অনেক ইস্যু আছে যেগুলা আরো কমপ্লিকেটেড। তাহলে প্রিজাম্পশন অফ ইকুইটি অ্যাবাউট বেনিফিশিয়াল ইন্টারেস্ট, তাহলে এটা কখন আমরা পরীক্ষার সময় আইডেন্টিফাই করব? এক্সামিনার অনেক সময় তোমাকে দিবে যে PQRS
একটা প্রপার্টি পারচেস করলো হচ্ছে 2023 এর অক্টোবরে, ঠিক আছে? তারা একটা ফ্ল্যাট পারচেস করলো 4 জন ফ্রেন্ড মিলে, এবং 4 জনই হচ্ছে আর্টিস্ট। তারা একটা আর্ট স্কুলে জয়েন করেছে এবং তারা একটা ফ্ল্যাট পারচেস করেছে, ঠিক আছে? তারপরে তোমাকে এক্সামিনার বলে দিল যে এর মধ্যে আর যেটা করতে চাচ্ছে, সে আর আর্টিস্ট হিসেবে থাকতে চাচ্ছে না, সে এখন তোমার হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চায় এবং সে স্পেনে চলে যেতে চায়। এবং আর সবাইকে চিঠি পাঠাইছে যে আমি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চাচ্ছি, মানে আমি আর এই প্রপার্টিতে থাকতে চাচ্ছি না, আমি বিক্রি করতে চাচ্ছি। এখন আমরা তো জানি না যে তারা কি জয়েন্ট টেনেন্টস না টেনেন্সি ইন কমন। এক্সামিনার তো এটা বলে নেই আমাদেরকে। এক্সামিনার বলছে যে PQRS মিলে একটা ফ্ল্যাট কিনলো, আর হচ্ছে জুলাই 2024-এ এসে সে বলতেছে যে আমি চলে যাব স্পেনে, আমি আমার অংশটা সেল করতে চাচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের সাথে আর থাকতে যাচ্ছি না। এখন যদি PQRS টেনেন্সি ইন কমন হয়ে থাকে, তাহলে বাকিদেরকে জানানো না জানানো, তার শেয়ার আলাদা করা, কোনো তো ইস্যু আসতেছে না, বিকজ টেনেন্সি ইন কমন হওয়া মানে তো তার আলাদা শেয়ারই আছে। জমিটা কেনার সময় যদি ডিডের মধ্যে বলে থাকে যে উই উইল হ্যাভ ইকুয়াল শেয়ার, তার মানে তার 4 ভাগের 1 ভাগ আছে। যদি জমিটা কেনার সময় বলা থাকে যে তার থাকবে 30%, বাকি 3 জনের 70%, তাহলে তার 30%। এক্সামিনার এটাও বলতে পারে যে আর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এর ওয়াইফ আছে হচ্ছে ডাব্লিউ, সে কি তার প্রপার্টি পাবে কিনা, এটাও দিতে পারে। এখন যদি PQRS টেনেন্সি ইন কমন হয়ে থাকে, তাহলে একজন পার্সন মারা গেলে তার সাকসেসর তার প্রপার্টি পাবে, উইলে যার নাম বলা আছে সে তার প্রপার্টি পাবে। আর যদি জয়েন্ট টেনেন্টস হয়, তাহলে তার শেয়ারটা PQRS এর কাছে চলে যাবে। তাহলে সামটাইমস এক্সামিনার তোমাকে বলবে না যে PQRS বা যে যারা মিলে প্রপার্টিটা পারচেস করেছিল তারা কি জয়েন্ট টেনেন্টস নাকি টেনেন্সি ইন কমন। যদি এক্সামিনার না বলে থাকে, ধরো এইসব কোয়েশ্চেনে দেখো এক্সামিনার কিন্তু বলে দিছে, বেশিরভাগ কোয়েশ্চেন 90% কোয়েশ্চেনে এখন বলে দেয় জয়েন্ট টেনেন্টস ইন ইকুইটি, বলে দেয়। এখানে কোয়েশ্চেনটা তো বলে দিয়েছে যে দে বাই অ্যাজ। 90% প্রশ্ন তুমি সলভ করো, প্রত্যেকের জন্য অক্টোবরে কোয়েশ্চেন পেপার তো রাখতে হবে সাথে। কন্ট্রাক্টে যেরকম মানে ওই প্রপার্টি ল কোয়েশ্চেন পেপারটা কিন্তু লাগবে। 4-5টা কোয়েশ্চেন করলে তোমার ধারণা হয়ে যাবে যে কোন কোনগুলা বেশি বেশি করে দিচ্ছি, ঠিক আছে? ওই ইস্যুগুলা তুমি নোট করবা শুধু। তো এটা এখন যদি এক্সামিনার আমাদেরকে না বলে, এক্সামিনার আমাদেরকে বলে নাই, তা না বললে আমাদের ফর্মুলাটা কি? তাহলে ইফ in the PQ it is not mentioned whether the co-owners are JT or TIC in equity, examiner যদি না বলে, then apply the following formula. ফর্মুলা হিসেবে তুমি দেখতে পারো, স্টেপস হিসেবে তুমি দেখতে পারো, প্রিন্সিপাল হিসেবে তুমি দেখতে পারো। তোমার কাছে এটা মনে হয় এটা একটা ফর্মুলা হিসেবে আমি দেখে নেব জিনিসটা। তাহলে ফর্মুলাটা কি? PQ-তে যদি না বলা থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে তখন আমরা 3টা স্টেপ গো থ্রু করব। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। 3টে স্টেপ গেলে আমরা বুঝতে পারবো যে তারা কি জয়েন্ট টেনেন্টস নাকি টেনেন্সি ইন কমন। স্টেপ 1 হচ্ছে আমরা দেখবো যে এই যে PQRS তারা যখন প্রপার্টিটা কিনেছিল, R4 unit is present। আমরা PQRS কে জিজ্ঞাসা করব আপনারা যখন জমিটা কিনেছিলেন একই দিনে কিনেছিলেন কিনা। তাহলে তারা যদি বলে হ্যাঁ আমরা তো সবাই 2023-এর অক্টোবরের 6 তারিখে কিনেছিলাম,
তাহলে আমাদের একটা ইউনিটে পেয়ে গেলাম টাইম। আপনাদের দলিল কি সেম ছিল, ডিডটা কি সেম ছিল? তারা যদি বলে হ্যাঁ ডিডও তো সেম ছিল, তাহলে আমাদের টাইটেল সেম হয়ে গেল। পজিশন তো থাকবে, আপনারা সবাই মিলে কিনছেন, তার মানে দখল আপনাদের থাকবে। তারা যদি বলে যে না আমরা তো একজন আরেকজন রুমে ঢুকি না, আপনারা ইচ্ছা করে ঢুকেন না, কিন্তু ঢুকার আপনার কি আছে? অধিকার আছে। মানে প্রশ্ন হচ্ছে যে ইলেকশন তো হয়েছে, এখন তুমি ভোট দিতে যাও নাই, এটা তো অন্য ইস্যু, কিন্তু বলা তো যাবে না যে ইলেকশন হয় নাই, রেজাল্ট হয় নাই, ইলেক্টেড হয় না, তো বলা যাবে না। এটা তার মানে আমরা বলবো যে আপনি ঢুকেন নাই তার রুমে, আপনার পজিশন আছে পুরো বাড়ির উপরে, আপনি ঢুকেন না, এটা আপনার ইচ্ছা, আপনি ঢুকেন না, তাহলে পজিশন হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা জিজ্ঞাসা করব আপনারা কি সবাই লিজ নিছিলেন না সবাই কিনে নিছিলেন? কারণ হ্যাঁ, সবাইকে আপনারা মানে ওই লোকের কাছ থেকে ইনডিফিনিট টাইমের জন্য কিনে নিয়েছিলেন কিনা, মানে কোনো সময় দেওয়া নেই। সময় দেওয়া না থাকলে ইংল্যান্ডে এটাকে বলা হয় হচ্ছে ফ্রি হোল্ড কিনা। আর সময় দিয়ে যদি আমি কিনি তাহলে এটাকে বলা হয় হচ্ছে লিজ হোল্ড কিনা। ইংল্যান্ডে কখনোই তুমি একটা জমি কিনতে পারবে না। তুমি চাইলে তোমার গাজীপুরে, তুমি চাইলে নরসিংদীতে, তুমি চাইলে কক্সবাজারে তুমি 1% জমি কিনতে পারো, 1 কাঠা জমি তুমি কিনতে পারো এবং বলতে পারো যে এই জমিটা আমার। ক্লিয়ার? জিনিসটা বাংলাদেশে বেনজির যেমন বলতে পারে যে 6000 একর জমি আমার। ক্লিয়ার জিনিসটা? যে পুরো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার জমি আছে, সে কিন্তু বলতে পারে যে জমি আমার। কিন্তু ইংল্যান্ডে জমি আমার বলার কোনো সুযোগ নেই। তুমি জমি একটা পার্টিকুলার সময় পর্যন্ত নিতে পারবে, সময়টা নির্দিষ্ট করা থাকলে লিজ হোল্ড, আর সময়টা নির্দিষ্ট করা না থাকলে ফ্রি হোল্ড। আর জমির মালিক হচ্ছে কিং, সব জমির মালিক হচ্ছে কিং। ঠিক আছে? কিং ছাড়া এই জমির কেউ ওনার ক্লেম করতে পারবে না। যদি তোমার ওনারশিপের কোনো রকমের টাইম দেওয়া না থাকে তাহলে তোমার হচ্ছে গিয়ে ফ্রি হোল্ড, আর টাইম যদি দেওয়া থাকে 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর, তাহলে হচ্ছে লিজ হোল্ড। আমরা জিজ্ঞাসা করবো যে আপনাদের এই যে আপনারা কি সবাই কিনেছিলেন না কিনা সবাই লিজ নিয়েছিলেন? এই ফ্ল্যাটটা কি আপনারা ইনডিফিনিট টাইমের জন্য নিয়েছিলেন কিনা? ইনডিফিনিট টাইম, তাহলে এটা হবে আচ্ছা। তাহলে এখন যদি আমরা, ঠিক আছে, কিং ছাড়া এই জমির কেউ ওনার ক্লেম করতে পারবে না। যদি তোমার ওনারশিপের কোনো রকমের টাইম দেওয়া না থাকে তাহলে তোমার হচ্ছে গিয়ে ফ্রি হোল্ড, আর টাইম যদি দেওয়া থাকে 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর, তাহলে হচ্ছে লিজ হোল্ড। আমরা জিজ্ঞাসা করবো যে আপনাদের এই যে আপনারা কি সবাই কিনেছিলেন না কিনা সবাই লিজ নিয়েছিলেন? এই ফ্ল্যাটটা কি আপনারা ইনডিফিনিট টাইমের জন্য নিয়েছিলেন কিনা? ইনডিফিনিট টাইম, তাহলে এটা হবে ফ্রি হোল্ড। আর ফিক্সড টাইম এটা হবে হচ্ছে লিজ হোল্ড। তাহলে তারা যদি বলে যে না এরকম কিন্তু কোনো টাইম লেখা ছিল না, তাহলে আপনাদের কোনটা আছে? ফ্রি হোল্ড আছে। কারো যদি ইংল্যান্ডে কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের যদি একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাট থাকে, তুমি জিজ্ঞাসা করতে পারো যে আপনি যে অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাটে আছেন এটা আপনার সাথে কিরকম এগ্রিমেন্ট হয়েছে। সে যদি বলে যে আমি তো 7 বছরের জন্য এটা নিয়েছি, তাহলে তুমি বুঝে ফেলবা কিন্তু ল স্টুডেন্ট হিসেবে তার লিজ হোল্ড। আর সে যদি বলে না যার সাথে আমি কিনেছিলাম এখানে তো কোনো টাইম লেখা নেই, তার মানে তুমি বুঝতে পারবা যে উনি প্রি হোল্ড কিনছে। হ্যাঁ, সিটিজেন হতে হবে।
কিছু রেস্ট্রিকশন আছে, নাহলে তো সবাই গিয়ে কিনে ফেলতো। হ্যাঁ, তো ওইরকম আর কি। আবার অনেকে যারা পার্সোনালি গিয়ে কিনতে পারে না, তারা যেটা করে, যেটা কোম্পানি ফর্ম করে, কোম্পানির নামে জমি কিনে। যে সাবেক ভূমিমন্ত্রী তোমার এই কাজটা করেছিল, ওই যে টিভিতে আসলো না, তখন উনি বলছে না, এ তো কোনোটা আমার জমি না, 12 মিলিয়ন পাউন্ডের যে ফ্ল্যাট, এটা তো কোম্পানি, আমার কোনো প্রপার্টি নেই। বুঝে গেছে জিনিসটা? তাহলে 4টা ইউনিটি প্রেজেন্ট আছে কিনা আমরা দেখবো, পজেশন, ইন্টারেস্ট, টাইম এন্ড। এই 4টা যদি প্রেজেন্ট থাকে, তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে ফর্মুলার ক্ষেত্রে যে এক্সপ্রেস ডিক্লারেশন ইন দ্য TR1 ফর্ম। ফর্মের মধ্যে কি বলা আছে আপনার? ফর্মের মধ্যে কি আপনারা বলেছেন কি না যে আপনারা কি জয়েন্ট টেনেন্টস না টেনেন্টস ইন কমন? তাহলে এটা দেখার জন্য তাদের ফর্মটা দেখলেই হবে। ওই যে ফর্মটা আমরা বলবো যে আপনারা জমিটা যখন কিনেছিলেন, আপনাদের কাছে যখন জমিটা ট্রান্সফার হয়েছে, এই ফর্মের মধ্যে কি লেখা আছে, এই যে ফর্মের মধ্যে কিছু লেখা আছে কিনা, এই ফর্মটা আমরা দেখব। কারণ জমি ট্রান্সফার করতে গেলে যে জমিটা তোমার বিক্রি হচ্ছে, এই জমির নামটা লেখা থাকবে, জমির অবশ্যই নাম থাকে। যেমন এটা হচ্ছে হাউস নাম্বার 78, উল্টা দিকে হচ্ছে 77, তাহলে জমির তো একটা নাম থাকে, নাম্বার থাকে, হোল্ডিং নাম্বার। ঠিক আছে, এটা। তারপরে ডেট, কবে ট্রান্সফার মানে সেলারের নাম কি। তারপরে হচ্ছে ট্রান্সফারি মানে যার নামে বিক্রি করা হচ্ছে, বায়ারের নাম কি, এটা লেখা থাকবে। অ্যাড্রেস কি, হ্যাঁ, এটা লেখা থাকবে। তারপরে এখানে 10 নম্বর পয়েন্টে লেখা থাকবে তারা কি জয়েন্ট টেনেন্টস নাকি টেনেন্টস ইন কমন। তো যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে তো আর আমাদের স্টেপ 3 তে যাওয়াই লাগবে না। ঠিক আছে, তো বেশিরভাগ কোশ্চেনে এক্সামিনার বলে দেয় এক্সপ্রেসলি যে তারা হচ্ছে গিয়ে জয়েন্ট টেনেন্টস, এই জন্য 3 নাম্বার স্টেপে আর যাওয়া লাগে না। তাহলে 3 নাম্বার স্টেপ যদি 2 নাম্বার না বলা থাকে, ফর্মের মধ্যে যদি না বলা থাকে তারা কি জয়েন্ট টেনেন্টস না টেনেন্টস ইন কমন, অনেক সময় ওনারা কনফিউজ থাকে যে ডক্টরের সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করব কি করব না। এই জন্য তারা ওই জায়গাটা খালি রাখে, ফর্মের মধ্যে কিছুই লেখে না। তখন আমরা যাব হচ্ছে স্টেপ 3 তে। স্টেপ 3 তে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ইকুইটেবল প্রিজাম্পশন অফ টেনেন্সি ইন কমন ইন 4 সিচুয়েশনস। যে ইকুইটি ধরে নেয়, ন্যায় বিচারের আইন ধরে নেয় যে 4টার যে কোনো একটা সিচুয়েশন যদি প্রেজেন্ট থাকে, তাহলে কোনাররা হচ্ছে গিয়ে টেনেন্সি ইন কমন। তার মানে এখানে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে না। যে কোনো একজন মারা গেলে তার প্রপার্টি তার উত্তরাধিকারীদের কাছে যাবে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইকুইটেবল প্রিজাম্পশনস। ইকুইটি 4টা ক্ষেত্রে ধরে নেয়, যে কোনাররা যদিও কিছু বলে না, এক্সপ্রেস ডিক্লারেশন ছিল না। ঠিক আছে, তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সপ্রেস ডিক্লারেশনই শুধুমাত্র আমরা কোন জায়গায় যাব, স্টেপ 3 তে যাব। এক্সপ্রেস ডিক্লারেশন থাকলে আমরা কোনোভাবেই স্টেপ 3 তে যাওয়ার কোনো সুযোগই নেই। কারণ ফর্মে যদি বলাই থাকে যে তারা হচ্ছে গিয়ে তোমার এই জয়েন্ট টেনেন্টস, তাহলে আমি কেন ইয়েতে যাব, তখন আর ইকুইটি অ্যাপ্লাই করবে না। ইকুইটি অ্যাপ্লাই করবে হচ্ছে লয়ের অ্যাবসেন্সে। ঠিক আছে, কমন লয়ের অ্যাবসেন্সে। তাহলে 4টা ক্ষেত্রে ইকুইটি বলতেছে হচ্ছে এই যে PQRS, যারা ফ্ল্যাটটা পারচেজ করলো, এরা যদি জমিটা কেনার সময়, PQRS এরা যদি জমিটা কেনার সময় আনইকুয়াল কন্ট্রিবিউশন করে। আনইকুয়াল কন্ট্রিবিউশন মানে হচ্ছে যে পি দিয়েছিল হচ্ছে 50,000 পাউন্ড, কিউ দিয়েছিল হচ্ছে 30,000 পাউন্ড, আর দিয়েছিল হচ্ছে 10,000 পাউন্ড, এস দিয়েছিল হচ্ছে 7,000 পাউন্ড।
তাহলে জমিটা কেনার সময় তো সবাই সমান টাকা দেয়নি, আবার এক্সপ্রেস ডিক্লারেশনের মধ্যে ব্ল্যাঙ্ক, তাহলে আমরা ধরে নিব যে তারা হচ্ছে টেনেন্সি ইন কমন। আনইকুয়াল কন্ট্রিবিউশন টু পারচেজ প্রাইস। জমিটা তোমার ফ্রি হোল্ড পারচেজ করার সময় বা লিজ হোল্ড পারচেজ করার সময় যদি তারা আনইকুয়ালি কন্ট্রিবিউট করে, তাহলে তারা হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন। সেকেন্ড, তারা জমিটা যখন পারচেজ করলো তখন এই ডিডের মধ্যে তারা ইউজ করছে হচ্ছে গিয়ে কিছু ওয়ার্ড অফ সেভারেন্স, মানে তাদের ডিডের মধ্যে এমন কিছু শব্দ লেখা আছে যে ডিডের মাধ্যমে তারা জমিটা কিনেছিল, ওখানে লেখা আছে হচ্ছে যে আমরা জমিটা কিনবো হচ্ছে আমাদের এই জমিতে ইকুয়াল শেয়ার থাকবে, ইকুয়ালি, হ্যাঁ, তারপরে হচ্ছে ইকুয়াল শেয়ার, মানে তাদের সোজা কথা তাদের শেয়ারের কথাটা বলা আছে, হ্যাঁ, যে 50-50 বা হচ্ছে আমাদের 4 জনের সবার 25 করে থাকবে বা 60-40 এরকম শেয়ার। মানে তারা যদি শেয়ারের কথাটা বলে দেয় তাহলে তো আমরা বুঝতে পারবো যে না, তারা তো হচ্ছে গিয়ে টেনেন্সি ইন কমন। এটা এই ওয়ার্ড গুলাকে বলা হয় ওয়ার্ড অফ সেভারেন্স। ব্যাপারটা কি বুঝে গেছে? তাহলে এই ওয়ার্ড অফ সেভারেন্সটা আমরা কোথা থেকে খুঁজবো যে এরকম কোনো ওয়ার্ড তারা ব্যবহার করছে কিনা? আমরা দেখবো ওই যে আপনারা যে দলিলটার মাধ্যমে জমিটা পারচেজ করেছিলেন, এই ডিডের মধ্যে আমরা এই শব্দগুলো খুঁজে বের করবো, ওই ডিডের মধ্যে ও কথাগুলো আছে কিনা। থাকলে আমরা ধরে নিব যে না, আপনারা তো টেনেন্সি ইন কমন। তিন নাম্বার যেটা, যে তারা জমিটা কিনেছিল হচ্ছে ফর কমার্শিয়াল পারপাসেস, কমার্শিয়াল পারপাস। এখন যদি এরকম হয় যে 4 জন মিলে যদি একটা ফ্ল্যাট পারচেজ করে থাকার জন্য, রেসিডেন্সিয়াল পারপাস, ডোমেস্টিক পারপাস, তাহলে ইকুইটি বলবে যে না, তারা হচ্ছে জয়েন্ট টেনেন্টস। কারণ বাসাবাড়ির জন্য যদি কিনে থাকে তাহলে তাদের ইচ্ছা ছিল একজন মারা গেলে আরেকজন এই অংশটা পেয়ে যাবে। ডোমেস্টিক পারপাস, হাজবেন্ড চিন্তা করে যে ও মারা গেলে ওয়াইফ পাবে, ভাই বোন চিন্তা করে যে কোনো একজন মারা গেলে তার সিবলিংস পাবে। কিন্তু কমার্শিয়াল পারপাসে মানুষ যখন কিনে, তাহলে ইচ্ছা থাকে হচ্ছে আমি মারা গেলে আমার ওয়াইফ বাচ্চা কাচ্চারা পাবে, আমার বিজনেস পার্টনার কেন পাবে? ক্লিয়ার? কিন্তু যদি বিজনেস পার্টনার হয় আর এক্সপ্রেসলি বলে দেয় আমি মারা গেলে আমার পার্টনারই পাবে, তাহলে তো আর কোনো কথা নাই, তাহলে তো আমাদের এই জায়গায় যাওয়াই লাগবে না। তাহলে আমরা দেখবো কমার্শিয়াল পারপাসে কিনেছি কিনা, রেস্টুরেন্ট, কোম্পানির অফিস, এই ধরনের পারপাসে তারা কিনেছিল কিনা। ক্লিয়ার? 4 নাম্বার যে প্রিজাম্পশনটা, সেটা হচ্ছে যে কোনো লোন আছে কিনা, লোন ছিল কিনা। এখন জমিটা যদি লোন নিয়ে কিনে থাকে, জমিটা কেনার সময় PQRS, আর যদি তারা জয়েন্ট টেনেন্টস হয়, তাহলে ইকুইটি তো বলবে এটা বিরাট ইনজাস্টিস, কারণ ফর্মের মধ্যে বলা নাই জয়েন্ট টেনেন্টস না টেনেন্সি ইন কমন। তো ইকুইটি বলবে জমিটা তো পি দিয়েছিল ক্যাশ টাকা, কিউ দিয়েছিল ক্যাশ টাকা, আরও দিয়েছিল ক্যাশ টাকা, দিয়েছিল 25,000, আর এজ ব্যাংক লোন নিয়েছিল 25,000। তাহলে যদি এটা আমরা জয়েন্ট টেনেন্টস বলি, তাহলে তো এদেরকে টাকা দিতে হবে এখন, ঠিক না জিনিসটা? তাহলে তাদের জন্য তো আননেসেসারি বার্ডেন হয়ে যাবে। আরো ঝামেলা হবে যদি 2 জন হয় আর জমির দাম যদি 1.5 লক্ষ পাউন্ড হয়, ঠিক না? একজন যদি 75,000 দেয়, আরেকজন পুরোটাই লোন, তাহলে বাকি আরেকজনের উপর পুরোটা লোনের দায়ভার চলে আসবে। এই জন্য বলতেছে লোন নিয়ে কিনলে আমরা ধরে নিব যে টেনেন্সি ইন কমন ছিল, তাহলে ওই যে লোক মারা গেছে তার লোনের দায়ভারটা তার সাকসেসরের উপরে চলে আসে। মানুষ তো এটাই হয়, মানুষের মানে এই জন্য বলে না যে বাংলাদেশে একটা মুসলমান মারা গেলে কিন্তু মসজিদে বলে বা জানাজার সময় বলে যে তার কোনো ডিউ আছে কিনা। ডিউ কিন্তু কাকে পরিশোধ করতে হবে? সাকসেসরকে পরিশোধ করতে হবে। এটা কিন্তু দিতে হয়, কিন্তু মারা যাওয়ার পরে ডেট কিন্তু থেকে যায় এই জিনিসটা। ডেটটা কিভাবে দেয়? একটা পার্সনের যত অ্যাসেট থাকে সেগুলোকে বিক্রি করে ক্রেডিটারদেরকে দিতে হবে।
বুঝে গেছে জিনিসটা? কিন্তু এটা ইকুইটি বলবে যে অন্যদের উপরে চাপানো যাবে না, মানে অন্য ওনারদের উপরে, তাহলে ইনজাস্টিস। ক্লিয়ার? জিনিসটা বুঝতে তো কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে ইকুইটির প্রিজম। তাহলে আমরা দেখলাম হচ্ছে যে যদি কোশ্চেনের মধ্যে বলা থাকে ইফ ইন দ্য প্রবলেম কোশ্চেন ইট ইজ নট মেনশন whether co-owners আর জয়েন্ট টেনার্স অর টেনেন্সি ইন কমন, তখন তুমি এই তিনটা স্টেপ ফলো করবা। চারটা ইউনিটি প্রেজেন্ট আছে কিনা, এক্সপ্রেস ডিক্লারেশন আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে ইকুইটির এই চারটা প্রিজাম্পশনের মধ্যে আমাদেরটা কোনোটা অ্যাপ্লাই করে কিনা। যদি কোনোটা অ্যাপ্লাই না করে তখন আমরা বলবো যে তারা হচ্ছে জয়েন্ট টেনেন্টস। তাহলে ইফ none of the presumptions apply, যদি কোনোটা অ্যাপ্লাই না করে তাহলে কোনারা কি হবে? কোনার্স আর জয়েন্ট টেনেন্টস, কোনোটাই যদি অ্যাপ্লাই না করে। আর যদি এই চারটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে, ইফ এনি অফ দ্য প্রিজাম্পশনস অ্যাপ্লাই, যে কোনো একটা যদি অ্যাপ্লাই করে তাহলে কোনারা হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন। অক্টোবরেই আমাদের আল্লাহর রহমতে প্রপার্টি ল পাস করে যেতে হবে, কারণ আগামী বছর প্রপার্টি ল তো কি যে হিজিবিজি আনতেছে। প্রপার্টি লতে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, কি যে মার্টিন ডিকসনের। পার্ট এ হচ্ছে গিয়ে কেস স্টাডি, এলএসএম এর মতো, এটা কম্পালসারি 25 নাম্বার। পার্ট বি হচ্ছে পিকিউ, পার্ট সি হচ্ছে এসএ, মানে পিকিউ অ্যান্সার করতে হবে, এসএ অ্যান্সার করতে হবে, আবার ক্লোজ বুক, তারপর আবার টাইম। প্রপার্টি ল তার মানে প্রপার্টি ল এর পড়ায় ছাড়বে মার্টিন ডিকসন। হ্যাঁ না, এখন যেটা হলো যে তোমার মানে লটা জেনে লয়ার হওয়াটা ভালো না, রেদার দেন প্রফেশনে এসে আটকায় যাওয়াটা। প্রফেশনে আটকে গেলে তো আরো ঝামেলা হবে, তখন তো তুমি নিজে ফ্রাস্ট্রেটেড ফিল করবে। না, এটা তো তোমার বাংলাদেশে যেটা হচ্ছে যে যারা পড়াশোনা করে না, অ্যাডভোকেটশিপ করছে, মানে 50,000 পরীক্ষা দিলে পাশ করে হচ্ছে 8,000, 42,000 ফেল করে না পড়ার কারণে। না পড়ে কারণ মনে করে ফাঁকিবাজি করে 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 চলে যাব, তখন গিয়ে আটকায় যায় এখানে। বুঝে গেছে জিনিসটা? এখন এখন যে সিস্টেমটা করছে একদম ভালো স্টুডেন্ট বের হবে এখন, মানে প্রপারলি স্টাডি করা ছাড়া। মানে একদম পৃথিবীর মধ্যে মোটামুটি সহজ পরীক্ষা ছিল ইউনিভার্সিটি লান, এর থেকে সহজ পরীক্ষা মানে ওয়ার্ল্ডে ছিল না, মানে ওপেন বুক। তাও ঠিক, ওই হ্যাঁ, কিন্তু দুইটার দিকে ডাউন হয়েছিল, স্টুডেন্ট কোয়ালিটিও ডাউন, আবার পরীক্ষার মেথডও ডাউন। যদি এই মেথডটাকে যদি কেউ প্রপারলি যারা ইউটিলাইজ করছে তারা কিন্তু 70 নিয়ে বের হয়ে গেছে। আর পরীক্ষার সিস্টেমটা তো আসলে সহজ ছিল, কিন্তু সহজ হওয়ার কারণে স্টুডেন্ট মানে 9 মাসের মধ্যে 8 মাসই ঘুমাই থাকছে, 1 মাস শুধু প্যারাফ্রেজিং করছে। পরীক্ষা তো স্টুডেন্ট দেয় নাই, দিছে কুইল বোর্ড, দিছে হচ্ছে গিয়ে তোমার চ্যাট জিপিটি, এরা না পরীক্ষা দিছে আসলে। এবার স্টুডেন্ট তো খুব কম পরীক্ষা দিছে। অনেক নোট বিক্রিও হয়েছে, প্রচুর বিক্রি হয়েছে নোট, 5,000 6,000 টাকা করে এক একটা এসে বিক্রি হয়েছে। তো এই জিনিসগুলো তো পরীক্ষাতে স্টুডেন্ট দেয় নাই আসলে। এখন এখন তো নিজেরটা নিজের করতে হবে। যাই হোক, ভালো করছে ইউনিভার্সিটি। হ্যাঁ, এখন একদম হ্যান্ড রিটেন ছিল, সবকিছুই সেম। না, ওই যে তোমার আগের কোশ্চেন পেপার দেখলেই তুমি দেখবা 2018-19 এর 8টা কোশ্চেন ছিল, 4টা অ্যান্সার করতে হইতো, জাস্ট হ্যান্ড রিটেন ছিল। আর হচ্ছে কোন রকমের এআই ডিটেকশন বা প্লেজারিজম ডিটেকশন ছিল না। এখন শুধু
দেখছিলাম এখানে স্যার হচ্ছে আপনার এই যে লোন শেষ হ্যাঁ ইকুইটেবল প্রিজাম্পশন আচ্ছা তাহলে ইকুইটেবল প্রিজাম্পশন তাহলে while is the position in law favors the creation of joint tenancy equity favors the tenancy in common যেটা আমরা দেখলাম তাহলে চারটা সিচুয়েশনে ইকুইটি প্রিজিউম করবে যে তোমার কোওনাররা ছিল হচ্ছে টেনেন্সি ইন কমন ঠিক আছে তাহলে প্রথম সিচুয়েশনটা আজ তাহলে আমরা দেখলাম স্টেপস গুলা কি কি তাহলে ফার্স্ট স্টেপটা কি হবে স্টেপ 1 পিআইটিটি চেক করা পজিশন ইন্টারেস্ট টাইম এন্ড টাইটেলটা চেক করা প্রেজেন্ট আছে কিনা যদি এই চারটা ইউনিটি প্রেজেন্ট না থাকে তাহলে তো কোওনাররা হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন চারটা ইউনিটি যদি প্রেজেন্ট থাকে তখন আমরা খুঁজবো হচ্ছে এক্সপ্রেস ডিক্লারেশন এখানে কি বলা আছে যদি এক্সপ্রেস ডিক্লারেশন না থাকে তাহলে আমরা যাব হচ্ছে ইকুইটি প্রিজাম্পশনে এর মধ্যে চারটা ঠিক আছে প্রথমটা হলো আনইকুয়াল কন্ট্রিবিউশন আছে কিনা হ্যাঁ এগুলোর জন্য কিন্তু জাস্ট একটা কেস ল লাগবে প্রত্যেকটার জন্য কেস লাগবে যেমন ধরো যে পারচেজ ইন ইকুয়াল শেয়ারস এটার জন্য কেসের নাম হচ্ছে লেক ভার্সেস গিবসন অথবা বুল ভার্সেস বুল হ্যাঁ এটা একটা কেস তারপরে হচ্ছে যদি ওয়ার্ড অফ সেভারেন্স থাকে তাহলে তো তারা টেনেন্সি ইন কমন হয়ে যাবে এটার জন্য কেসের নাম হচ্ছে পিট ভার্সেস চ্যাপম্যান অথবা পেইন ভার্সেস ওয়েব এগুলো হচ্ছে ওয়ার্ড অফ সেভারেন্সের জন্য কেস চ্যাপম্যান পিইএটি হ্যাঁ তারপরে তোমার যদি রিলেশনশিপটা কমার্শিয়াল হয় তাহলে তো টেনেন্সি ইন কমন হবে এটার জন্য কেসের নাম হচ্ছে রি ফুলার্স কন্ট্রাক্ট ঠিক আছে রি ফুলার্স কন্ট্রাক্ট আর 4 নাম্বারটা হচ্ছে হোয়ার মানি ইজ লেন্ট অন মর্গেজ যদি লোন নিয়ে পারচেজ করে থাকে তাহলে তারা হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন এটার জন্য কেসের নাম হচ্ছে মরলি এন্ড বার্ড MORLEY মরলি এন্ড বার্ড মানে মরলি ভার্সেস বার্ড আর কি ঠিক আছে তাহলে চারটা স্টেপস এটার জন্য একটা ডায়াগ্রাম আছে চারটা স্টেপস এর জন্য এটা আমরা যদি মনে রাখতে পারি তাহলেই ভালো হবে আর কি তাহলে প্রথমটা হচ্ছে চারটায় মানে 3টা স্টেপস নাকি চারটা তো না 3টা স্টেপস মানে প্রথম দুইটা বিনা যদি না থাকে তাহলে 3 নাম্বার স্টেপে আমাদেরকে যেতে হবে আর 3 নাম্বারটার জন্য আবার আমাদের চারটা কন্ডিশনস আছে আচ্ছা তাহলে এখন আমাদের পরের পার্ট যেটা আমরা দেখে নিতে পারি সেটা হচ্ছে গিয়ে তোমার সেভারেন্স তাহলে সেভারেন্সটা মোটামুটি যদি দেখা যায় সেভারেন্সের পরে থাকে হচ্ছে সেল নিয়ে ডিসপিউট তাহলে মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে তাহলে সেভারেন্স বলতে কি বোঝায় মানে কোওনার যদি যারা জয়েন্ট টেনেন্টস ছিল তারা যদি কোওনারশিপটাকে টার্মিনেট করতে চায় এটাকে বলা হয় হচ্ছে সেভারেন্স তাহলে আমি যদি মানে ভাঙতেই চাই হচ্ছে কোওনারশিপ তাহলে তো জয়েন্ট টেনেন্সি এখানে ভাঙার কিছু নাই নাকি না টেনেন্সি ইন কমন ভাঙার কিছু নাই কারণ টেনেন্সি ইন কমনে তো তাদের আগে থেকে আলাদা করা থাকে ঠিক না তারা যদি ডিডের মধ্যে বলে দেয় যে আমরা প্রপার্টি ওন করব হচ্ছে অ্যাজ টেনেন্সি ইন কমন তার মানে তাদের শেয়ার আগে থেকেই আলাদা আলাদা করা আছে ঠিক না জিনিসটা তাহলে সবসময় সেভারেন্স হবে হচ্ছে গিয়ে জয়েন্ট টেনেন্সি তাহলে PQRS যারা জমিটা পারচেজ করেছিল তারা যদি পারচেজ করে থাকে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস তখনই প্রশ্ন আসবে হচ্ছে গিয়ে সেভারেন্স তাছাড়া তো সেভারেন্সের কোনো ইস্যু এখানে আসবে না ক্লিয়ার জিনিসটা তাহলে সেভারেন্স হবে শুধুমাত্র জয়েন্ট টেনেন্সির সেভারেন্স হবে তাহলে a joint tenant can separate his interest in equity from that of other joint tenants by means of severance তাহলে জয়েন্ট টেনেন্ট চাইলে তার অংশটা সেপারেট করতে পারে আর সেপারেট যখনই করবে তখন এটা হয়ে যাবে হচ্ছে টেনেন্সি
আচ্ছা, তাহলে এরকম যদি হয় যে হাজবেন্ড এন্ড ওয়াইফ তারা একটা প্রপার্টি পারচেস করলো হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস, এখন যদি হাজবেন্ড মারা যায়, হ্যাঁ, তাহলে তার প্রপার্টি কে পাবে? ওয়াইফ মারা গেলে তার প্রপার্টি হাজবেন্ড হাজবেন্ড পাবে। যদি হাজবেন্ড অথবা ওয়াইফ মারা যাওয়ার আগে উইল করে যায়, হাজবেন্ড বললো যে আমি মারা গেলে আমার প্রপার্টি আমার ভাই পাবে, ওয়াইফ বললো যে আমি মারা গেলে আমার প্রপার্টি আমার বোন পাবে, এটা তো হবে না। তাহলে সেভারেন্স কোনোভাবেই উইলের মাধ্যমে করা যাবে না। তাহলে সেভারেন্সের ক্ষেত্রে আমাদের কিছু প্রিন্সিপালস আছে। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল যেটা সেভারেন্সের জন্য অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে 1 নাম্বার প্রিন্সিপাল, যে সেভারেন্সটা শুধুমাত্র করা যাবে হচ্ছে ইকুইটেবল টাইটেলটা, লিগ্যাল টাইটেলের কোনোভাবেই সেভারেন্স করা যাবে না। তাহলে PQRS যদি একটা ল্যান্ড পারচেজ করে আর লিগ্যাল টাইটেলটা তারা যদি হোল্ড করে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস, ইকুইটেবল টাইটেলটাও যদি তারা হোল্ড করে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস, তাহলেই শুধুমাত্র সেভারেন্স পসিবল। বাট সেভারেন্সটা কোনোভাবে লতে পসিবল না। ইকুইটির শুধু জয়েন্ট টেনেন্সিটা সেভার করে টেনেন্সি ইন কমন করা যাবে। লিগ্যাল টাইটেল ক্যানট বি সেভার্ড, এটা আইনি বলে দেওয়া আছে যে লিগ্যাল টাইটেল সেভারেন্স করার কোনো সুযোগ নাই। লতে অলওয়েজ তারা জয়েন্ট টেনেন্সি থাকবে। সেকশন 36 সাবসেকশন 2 LPA 1925 এ এটা বলে দেওয়া আছে যে লিগ্যাল টাইটেল সেভার করা যাবে না। ঠিক আছে, কারণ লিগ্যাল টাইটেলের তো আসলে তেমন কোনো গুরুত্ব নাই। জমি বিক্রির সময় শুধু লিগ্যাল টাইটেল ওনারদেরকে খুঁজতে হয়, বাকি টাইমে তো আসলে আমাদের লিগ্যাল টাইটেল ওনারের কোনো ফাংশনই নাই। যে ইকুইটেবল টাইটেল ওনার সেই তো প্রপার্টিটাকে ইউজ করতে পারবে, এনজয় করতে পারবে। কেন মানুষ সেভার আসলে করে? সেভার করে এই জন্য যে মানুষ তো জানেই, লয়ার তাকে বলবে যে দেখেন আপনারা যেহেতু কো ওনার, আপনি মারা গেলে কিন্তু আপনার শেয়ারটা যারা সার্ভাইভ করবে তার কাছে চলে যাবে, ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে। তাহলে কোনো কো ওনার যদি ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করতে না চায়, তখনই শুধুমাত্র কোনটা করে? সেভারেন্স করে। তাহলে সেভারেন্সের মেইন পারপাসটা হচ্ছে গিয়ে টু অ্যাভয়েড ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ। তাহলে দুইটা প্রিন্সিপাল আমরা দেখলাম। 3 নাম্বার প্রিন্সিপালটা হচ্ছে যদি আমি সেভারেন্স করতে চাই তাহলে মেথড কি? তাহলে সেভারেন্সের জন্য দুইটা মেথড আছে। একটা মেথড বলে দেওয়া আছে হচ্ছে অ্যাক্ট অফ পার্লামেন্টের মধ্যে স্ট্যাচুট বলে দিচ্ছে সেকশন 36 সাবসেকশন 2 তে, যে যদি একজন পার্সন সেভারেন্স করতে চায় সে বাকিদেরকে নোটিশ দেওয়ার মাধ্যমে সেভারেন্স করতে পারে। তাহলে এটা হচ্ছে একটা মেথড, বাই ওয়ে অফ নোটিশ। ক্লিয়ার জিনিসটা? তাহলে সেভারেন্সের একটা মেথড হচ্ছে নোটিশের মাধ্যমে সেভারেন্স করা, এটা হলো স্ট্যাচুটে বলে দেওয়া আছে। এটা খুব সহজভাবে স্ট্যাচুট বলে দিচ্ছে যে তুমি দুইভাবে নোটিশটা তুমি দিতে পারো। তুমি পার্সোনালি গিয়ে নোটিশ তার বাসায় গিয়ে দিয়ে আসলা, বা এমন কোনো একটা জায়গায় দিয়ে দেওয়া বাসার মধ্যে যেখানে সবার চোখে পড়বে, এটা হলেও হবে। আর আরেকটা মেথড যদি এইভাবে কেউ না করে, তাহলে সে যেটা করতে পারে, পার্সোনালি সে নোটিশটা দেয় নাই, সে চিঠি পাঠিয়ে দিতে পারে। চিঠি যদি সে রেজিস্টার্ড পোস্টে পাঠায়, তাহলে যেদিন পাঠাবে সেদিনই সেভারেন্স হয়ে যাবে। ওটা হলো পোস্টাল রুলের মতো। আর যদি সে পাঠায় হচ্ছে অর্ডিনারি পোস্টে, তাহলে যেদিন ওই চিঠিটা গিয়ে তার ঠিকানায় পৌঁছাবে বাকি জয়েন্ট টেনেন্টসদের, সেদিন গিয়ে সেভারেন্স হবে। মানে দুই ক্ষেত্রে দেখা লাগবে না, দেখার প্রয়োজন নাই, এটা ডেলিভার্ড হওয়াটা প্রয়োজন। কোর্ট দেখবে যে এটা কি ডেলিভার্ড হয়েছিল কিনা, হ্যাঁ, এটা কোর্ট দেখবে। তাহলে সেভারেন্সের ফার্স্ট মেথডটা আমরা যেটা দেখলাম সেটা হলো যে স্ট্যাচুট যেটা বলে দিচ্ছে সেকশন 36 সাবসেকশন 2 তে, যে নোটিশের মাধ্যমে সেভারেন্স করা। আর আরেকটা মেথড যেটা কমন লতে বলে দেওয়া আছে উইলিয়ামস এন্ড হ্যান্সম্যান কেসে, এখানে বলে দেওয়া আছে হচ্ছে 4টা মেথড। যে কোনো জয়েন্ট টেনেন্ট যদি তার জয়েন্ট টেনেন্সি সেভার করতে চায়, তাহলে সে এইভাবে সেভার করতে পারে, বাই অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার। তারপরে হচ্ছে অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার, এটা হচ্ছে প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে বাই মিউচুয়াল এগ্রিমেন্ট। 3 নাম্বারটা হচ্ছে মিউচুয়াল কন্ডাক্ট। আর 4 নাম্বারটা হচ্ছে হোমিসাইড। এক্সামিনার এই 4টার যে কোনো একটা মেথড দিবে।
মিউচুয়াল এগ্রিমেন্ট, 3 নম্বরটা জানি কি বলবো? মিউচুয়াল কন্ডাক্ট, আর লাস্টেরটা হচ্ছে গিয়ে হোমিসাইড। তাহলে কমন লতে মেথড হচ্ছে গিয়ে আমাদের, 4টা। হ্যাঁ, কমন লতে মেথড হচ্ছে 4টা, আর স্ট্যাচুটে মেথড হচ্ছে 1টা। তাহলে মেথডস গুলো দেখো যে বুঝতে কোনো মানে এই 4টা টোটাল হচ্ছে কয়টা মেথড? হ্যাঁ, টোটাল 5টা মেথড, কিন্তু কি ধরলে? ও স্ট্যাচুটরি। হ্যাঁ, স্ট্যাচুট ধরলে। তাহলে when the joint tenancy can sever, সেটা হচ্ছে ডিউরিং লাইফ টাইম। আর মানে রি কেইন্স কেসে বলতেছে যে উইলের মাধ্যমে কোনোভাবে এই জয়েন্ট টেন্ডেন্সি সেভার করা যাবে না। ঠিক আছে, যে মেথডে আমি সেভারেন্স করি না কেন, আমার কাছে 5টা মেথড আছে, যে কোনো একটা মেথড আমাকে ইউজ করতে হবে হচ্ছে ডিউরিং মাই লাইফ টাইম। বুঝতে কোনো সমস্যা নাই তো এখানে? তাহলে আমরা দেখলাম হচ্ছে সেভারেন্সের ডেফিনেশন কি। সেভারেন্স যদি করা হয়, যদি সেভারেন্স করা হয়ে থাকে মৃত্যুর আগে, তাহলে ডক্ট্রিন অফ সারভাইভারশিপ অ্যাপ্লাই করবে না। আর সেভারেন্সের জন্য আমরা দেখলাম 3টা প্রিন্সিপাল, আর আরেকটা 4 নাম্বার প্রিন্সিপাল আমরা দেখলাম কখন সেভারেন্সটা করতে হবে। সেভারেন্সের করলে রেজাল্টটা কি হবে? সেভারেন্স করলে 2টা রেজাল্ট হবে। এক হচ্ছে যদি এ আর বি যদি জয়েন্ট টেনেন্টস হয়ে থাকে, লতেও জয়েন্ট টেনেন্টস, ইকুইটিতেও তারা হচ্ছে জয়েন্ট টেনেন্টস। সেভারেন্স করার সাথে সাথে যদি সেভারেন্স হয়ে যায়, সেভারেন্স যদি নোটিশের মাধ্যমে ধরো সেভারেন্স করলো, সেভারেন্স করার সাথে সাথে নোটিশের মাধ্যমে সেভারেন্স কি কমন ল না স্ট্যাচুটারি? স্ট্যাচুটারি, সেকশন 36 সাবসেকশন 2 ল অফ প্রপার্টি অ্যাক্ট 1925 এটা বলে দেওয়া আছে। তাহলে আমি যদি সেভারেন্স করে ফেলি তাহলে শুধু ইকুইটিতে চেঞ্জ হবে, লতে কেন চেঞ্জ হবে না, শুধু এ আর বি ইকুইটিতে হয়ে যাবে হচ্ছে জয়েন্ট টেনেন্সি থেকে টেনেন্সি ইন কমন। তাহলে এর শেয়ারটা এর মৃত্যুর পরে পাবে হচ্ছে এর সাকসেসর, বি এর শেয়ারটা পাবে হচ্ছে বির সাকসেসর। তাহলে রেজাল্টটা কি বোঝা গেছে? জয়েন্ট টেনেন্সি ভাঙলে কিসে কনভার্ট হয়ে যায়? টেনেন্সি ইন কমন। আর তাদের যে আগে কোনো শেয়ারের কথা বলা থাকে না, তাদের এখন শেয়ারটা আলাদা হয়ে যাবে। এবং জয়েন্ট টেনেন্সি ভাঙলে শেয়ারটা হবে হচ্ছে ইকুয়াল শেয়ার। কোর্ট কে কত টাকা দিয়েছিল এটা কখনো আর দেখবে না। 2 জন হলে বলবে হাফ হাফ, 3 জন হলে বলবে হচ্ছে 1/3, 4 জন হলে বলবে 1/4, 10 জন হলে বলবে 1/10। তার মানে যেহেতু তোমরা জয়েন্ট টেনেন্টস ছিলা লতে এবং ইকুইটিতে, যখনই তোমরা কেউ সেভারেন্স করবা তুমি বলতে পারবে না যে তুমি সবচেয়ে বেশি টাকা দিয়েছিলে। তোমরা যদি 6 জন মিলে কিনে থাকো তোমরা কিন্তু ম্যাক্সিমাম তুমি পাবা হচ্ছে 1/6। এখন যদি একজন বলে যে না আমি তো বেশি সবার থেকে বেশি টাকা দিয়েছিলাম, এটা কোর্ট শুনবে না। জয়েন্ট টেনেন্সি সেভার হলে রেজাল্ট হবে হচ্ছে টেনেন্সি ইন কমন হয়ে যাবে, আর প্রত্যেকেই পাবে হচ্ছে ইকুয়াল শেয়ার। আর আরেকটা রেজাল্ট হচ্ছে জয়েন্ট টেনেন্সি যদি সেভার করে লতে কোনো পরিবর্তন হবে না, লতে তারা জয়েন্ট টেনেন্সি হিসেবেই
থেকে যাবে, কিন্তু শুধু পরিবর্তনটা কোথায় হবে? ইকুইটিতে হবে। ক্লিয়ার? আর সেভারেন্স করার জন্য অন্যদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমি চাইলে সবাইকে নোটিশ পাঠাই দিয়ে আমি সেভারেন্স করে ফেলতে পারি, নোটিশ পাঠাই দিয়ে করতে পারি। শুধু অন্যদের অনুমতি লাগবে যদি আমি এই মেথডে যাই, মিউচুয়াল এগ্রিমেন্ট। আর বাকি মেথডে কিন্তু আমার অন্যদের অনুমতির দরকার নেই। অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার, মিউচুয়াল কন্ডাক্ট অথবা হোমিসাইড, শুধু এগ্রিমেন্টের ক্ষেত্রে আমার অন্যদের সাথে বসতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা ইফেক্ট অফ সেভারেন্সটা এক্সাম্পল হিসেবে আমরা দেখে নিই। তাহলে ইফ দেয়ার আর মোর, মানে তোমার দেন টু বেনিফিশিয়াল জয়েন্ট টেনেন্টস, দুইজনের বেশি যদি থাকে, তাহলে যে সেভারেন্স করবে শুধু তারটাই টেনেন্সি ইন কমন হয়ে যাবে। এক্সাম্পল দিচ্ছি আমরা, লিগ্যাল টাইটেল প্লাস ইকুইটেবল টাইটেল, দুইটাই এবিসি হোল্ড করতে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস। তাহলে এবিসি লতেও ছিল কি জয়েন্ট টেনেন্টস, ইকুইটিতেও তারা ছিল হচ্ছে জয়েন্ট টেনেন্টস। এখন মানে একজনের নাম হচ্ছে এনডি, ব্যান এবং ক্রিস, এন্ড এনডি তার জয়েন্ট টেনেন্সি সেভার করছে। তাহলে এনডি যদি সেভার করে থাকে তাহলে এনডি হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন, এবং সে পাবে হচ্ছে জমির 1/3, আর বি আর সি কিন্তু জয়েন্ট টেনেন্স হিসেবেই থেকে যাবে। তাহলে বি মারা গেলে তার শেয়ার সি পাবে, সি মারা গেলে তার শেয়ার বি পাবে, আর এ যদি মারা যায় তাহলে এর শেয়ারটা চলে যাবে হচ্ছে টু এজ সাকসেসর। ভালো না মেথডটা? মানে যে আলাদা করবে শুধু সেই টেনেন্স ইন কমন, কিন্তু দুইজন যদি থাকে তাহলে তো একার জয়েন্ট টেনেন্স থাকা সম্ভব না, ঠিক না? আর চারজন যদি থাকে তাহলে যে জয়েন্ট টেনেন্সি সেভার করলো তিনজন কিন্তু জয়েন্ট টেনেন্স হিসেবেই থেকে যাবে, তাদের মধ্যে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপটা অ্যাপ্লাই করবে। এটাও পরীক্ষার সময় অনেক সময় দিয়ে থাকে। যেমন ধরো সি, জি এন্ড ভি হোল্ড প্রপার্টি অন ট্রাস্ট ফর দেমসেলভস এজ বেনিফিশিয়াল জয়েন্ট টেনেন্টস। তাহলে লতে সিজিভি জয়েন্ট টেনেন্টস, ইকুইটিতেও সিজিভি কি হবে? জয়েন্ট টেনেন্টস। এন্ড জি যদি জয়েন্ট টেনেন্সি সেভার করে তাহলে লতে তো কোনো চেঞ্জ হবে না, লতে সিজিভি কি থাকবে? জয়েন্ট টেনেন্সি হিসেবেই থেকে যাবে, লতে কোনো চেঞ্জ হবে না। ইকুইটিতে যে সেভার করছে জি, সে কি হয়ে যাবে? টেনেন্সি ইন কমন। আর সি আর ভি কি হিসেবে থাকবে? জয়েন্ট টেনেন্টস হিসেবে থাকবে। ক্লিয়ার? তাহলে সি আর ভি থাকবে জয়েন্ট টেনেন্টস, শুধু জি হয়ে যাবে হচ্ছে গিয়ে টেনেন্সি ইন কমন। সহজ না ব্যাপারটা? কিন্তু যদি দুইজন হয়, সি আর জি যদি একটা প্রপার্টি কিনে লতেও জয়েন্ট টেনেন্টস হয়, ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস হয়, আর সি যদি তার অংশটা আলাদা করে ফেলে, সি যদি সাকসেসফুলি সেভার করে, তাহলে তো একার জয়েন্ট টেনেন্টস থাকা যাবে না, তখন সিও হয়ে যাবে টেনেন্সি ইন কমন, জিও হয়ে যাবে হচ্ছে আর ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবেন। আর জয়েন্ট টেনেন্সি যদি সেভার করা হয়, পরীক্ষার সময় অনেক সময় এক্সামিনার তোমাকে কনফিউজ করার জন্য দিবে যে এক্স, ওয়াই এবং জেড একটা প্রপার্টি পারচেজ করলো হচ্ছে নভেম্বর 2022 তে, জমিটা কেনার সময় এক্স পে করেছিল 90,000, ওয়াই পে করেছিল হচ্ছে 5,000, আর জেড পে করেছিল হচ্ছে 5,000। কিন্তু তারা জমিটা রেজিস্ট্রেশন করেছে লিগ্যাল টাইটেল অ্যাজ, লিগ্যাল টাইটেল তো অলওয়েজ জয়েন্ট টেনেন্টস হবেই, ইকুইটেবল টাইটেলটাও তারা এক্সপ্রেসলি ডিডের মধ্যে বলছে যে আমরা হব হচ্ছে জয়েন্ট টেনেন্টস। এখন জুন 2024 এসে আমাদের ওয়াই বলতে চাচ্ছে যে আমি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চাই, সে দুজনকে নোটিশ পাঠাই দিচ্ছে। তাহলে ওয়াই এর এখন কত কত পার্সেন্ট সে পাবে? হ্যাঁ, ওয়াই পাবে হচ্ছে 1/3। তাহলে জমির দাম যদি হয় হচ্ছে 1 লক্ষ পাউন্ড, সে পাবে হচ্ছে 1 লক্ষ পাউন্ডের 1/3। এক্স্যাক্টলি। এখন এক্স তো আপত্তি করতে পারে যে আমি তো সবচেয়ে বেশি টাকা দিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, কারণ গুডম্যান এন্ড গ্যারেন কেসে বলতেছে যে জয়েন্ট টেনেন্সি সেভার যদি হয়, যেহেতু তোমরা নিজেদেরকে জয়েন্ট টেনেন্সি হিসেবে ডিক্লেয়ার করছো, তুমি আগে বুঝলা না কেন? ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ, মানে এখন হচ্ছে যে তার সেটা কম হবে, কিন্তু
কেস আছে স্ট্যাক এন্ড ডাউডেন, এটা এবার পরীক্ষার সময় আসছিল এসএ কোশ্চেনের মধ্যে। হ্যাঁ এসএ কোশ্চেনের মধ্যে দিয়েছিল যে এরকম কোনো সিচুয়েশন আছে কিনা, যে বা এরকম সিচুয়েশন হতে পারে কিনা যে তোমার আনইকুয়ালি ডিস্ট্রিবিউশন করবে। তাহলে মানে স্ট্যাক এন্ড ডাউডেন কেসে যেটা ছিল যে তোমার হাজবেন্ড এন্ড ওয়াইফ, এখানে ওয়াইফ অনেক সাকসেসফুল একজন তোমার পার্সন ছিল এবং তার টাকা দিয়েই একটা বাড়ি কিনা হয়েছিল, তাদের ওল্ড হাউস। ঠিক আছে, তার ওল্ড হাউসটা কেনা হয়েছিল এবং ওইটার মালিক ডাব্লিউই ছিল একাই, লিগ্যাল টাইটেল। কিন্তু এইচ এখানে কিছু কাজ টাজ করতো, ডেকোরেশন করতো, কিন্তু এইচ এর নামে লিগ্যাল টাইটেলটা ছিল না। তারপরে যখন নতুন একটা বাড়ি কিনা হয়, নতুন একটা বাড়ি যখন কিনা হয়, ধরো এই বাড়িটা কিনা হয়েছিল হচ্ছে 60,000 পাউন্ডস দিয়ে 30 বছর আগে। এই হাউসটা যখন কিনা হয় তখন আবার লিগ্যাল টাইটেলে এইচ এর নাম আসে, ডাব্লিউ এর নাম আসে, এবং ইকুইটেবল টাইটেলও এইচ এর নাম আসে, ডাব্লিউ এর নাম আসে, এবং তারা হোল্ড করে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস। কিন্তু এই যে 60,000 পাউন্ডের মধ্যে পুরাতন বাড়ি থেকে দেওয়া হয় হচ্ছে গিয়ে তোমার ধরো 45,000, আর মাত্র 15,000 টাকা দেয় হচ্ছে গিয়ে এইচ। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে এইচ এর কন্ট্রিবিউশন টু দা পারচেজ প্রাইস কি ছিল? কম ছিল। আর ডাব্লিউ ছিল হচ্ছে বেশি, কারণ পুরনো বাড়ি বিক্রি করে তো সে সব টাকা এখানে ঢালছে। আর এইচ থেকে ডাব্লিউ প্রফেশনাল অনেক সাকসেসফুল ছিল। এখন যখন এইচ এবং ডাব্লিউ এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তখন এই প্রপার্টির ভ্যালু হয়ে গেছে ধরো 400,000 পাউন্ড। খুবই ল্যান্ডমার্ক কেস কিন্তু এটা, 2007 এবং 9 সালের হাউস অফ লর্ডস পর্যন্ত কেসটা গিয়েছিল, স্টেক এন্ড ডাউডেন। এখন এখানে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে? তখন আমাদের এই যে লয়ার বলতে যাচ্ছে যে এখানে তো ডিস্ট্রিবিউশন হবে, আপনি কোনোভাবেই দেখবেন না হচ্ছে পারচেজ মানির কন্ট্রিবিউশন। গুডম্যান এন্ড গ্যালেন কেসে বলছে ইরেসপেক্টিভ অফ কন্ট্রিবিউশন এটা 50-50 হবে। কিন্তু হাউস অফ লর্ডস বললো যে এখানে তো যদি 50-50 হয় তাহলে তো ইনজাস্টিস হবে, ঠিক না জিনিসটা? তাহলে কোর্ট বলছে এক্সেপশনাল সিচুয়েশনে ইকুইটি এখানের মধ্যে তোমার ইয়ে করতে পারবে, মানে তোমার ইন্টারফেয়ার করতে পারবে। এখানে ডাব্লিউ গট 60%, এইচ গট 40%। তাহলে গুডম্যান এন্ড গ্যালেন কেসটাকে একটু রিভাইজ করলো না জিনিসটা? যেরকম আমরা কন্ট্রাক্ট লতে পড়েছিলাম হচ্ছে গিয়ে পিনালস কেস, পার্ট পেমেন্ট কখনোই ফুল পেমেন্টকে স্যাটিসফাই করে না, পরে এক্সেপশন আসছে প্রমিসারি স্টপল, এটা হচ্ছে এরকম একটা এক্সেপশনাল সিচুয়েশন। তাহলে the principle of equity is subject to express contrary intention or whole course of dealing between parties. তাহলে আমরা যদি পুরো দুইটা পার্টির ফুল কোর্স অফ ডিলিং দেখি, তাহলে আমাদের কাছে কি মনে হচ্ছে যে তাদের হয়তো তাদের এই ইন্টেনশন ছিল না যে তারা ইকুয়ালি তোমার শেয়ারটা নিবে। এক্সেপশনাল সিচুয়েশনে এগুলো প্রিন্সিপাল আছে। এই যে স্ট্যাক এন্ড ডাউডেন, মানে ধরেন এটা তো পারচেজ অনেক কেসে থাকতে পারে যে পারচেজ প্রাইস একটু বেশি করে দিতে পারে, আমরা কি ওই এক্সেপশন তখন ধরে নেব নাকি আর কোনো প্রিন্সিপাল বা এই যে হোল কোর্স অফ ডিলিংটা দেখতে হবে এদের মধ্যে, মানে পার্টিদের মধ্যে হোল কোর্স অফ ডিলিংটা দেখতে হবে। তাদের কোনের মধ্যে কে কত বেশি টাকা যে এরকম টাইপের একটা সিচুয়েশন হবে, আগের প্রপার্টি সেল করেছিল, কন্ট্রিবিউশন করেছিল, এরকম সিচুয়েশন থাকতে হবে। মানে ডিসপ্রপোর্শনেটলি ইয়ে যদি হয়, কন্ট্রিবিউশন হয় অনেক বেশি তোমার ডিসপ্রপোর্শনেট, তখন এটা অ্যাপ্লাই করার সম্ভাবনা বেশি। তাহলে আমরা দেখি আরেকটা কোয়েশ্চেন। ইন 2000 Lucy and Jamie buy a house. Jamie pays 1/3, Lucy pays 2/3. হ্যাঁ, Lucy pays 2/3. তাহলে in tier 1 states they are beneficial joint tenants. তাহলে লিগ্যাল টাইটেলটা হোল্ড করতেছে হচ্ছে লুসি এন্ড জেমি অ্যাজ জয়েন্ট টেনেন্টস, আর ইকুইটেবল টাইটেলটাও লুসি এন্ড জেমি হোল্ড করতেছে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস। দ্য এক্সামিনার আমাদেরকে বলে দিচ্ছে যে একজন দিয়েছে 1/3, একজন দিয়েছে 2/3।
কিন্তু ফর্মের মধ্যে তো বলেই দেওয়া আছে যে দে আর বেনিফিশিয়াল জয়েন্ট টেনেন্টস, তাহলে তো এখানে তারা জয়েন্ট টেনেন্টস হয়ে যাবে। আমরা যদি আমাদের ওই যে স্টেপস গুলা ফলো করি, কয়টা স্টেপ জানি ছিল? 3টা স্টেপস। স্টেপ 1 4টা ইউনিটি প্রেজেন্ট আছে, স্টেপ 2 আমরা কোনটা পেয়ে গেলাম? এক্সপ্রেস দেখে তাহলে এক্সপ্রেস ডিক্লারেশন থাকলে তো আর কোন স্টেজে যাওয়াই লাগে না, স্টেপ 3 তে যাওয়াই লাগে না। তো এখানে তো এক্সপ্রেস যদি না থাকতো তাহলে আমরা এখানের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে তো যাওয়া লাগবে না, কারণ এক্সামিনার বলেই দিচ্ছে যে তারা জয়েন্ট টেনেন্টস, এই যে দে আর বেনিফিশিয়াল জয়েন্ট টেনেন্টস। টিয়ার 1 দিলেই তো তুমি বুঝতে পারবা যে এক্সপ্রেস ডিক্লারেশন। In 2004, Lucy severs joint tenancy and travels the world. তাহলে লুসি জয়েন্ট টেনেন্সি সেভার করে ফেলেছে, সেভারেন্স হয়ে গেছে। এখন সেভারেন্স হলে লিগ্যাল টাইটেলের ক্ষেত্রে কি হবে? চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। কিন্তু ইকুইটেবল টাইটেলের ক্ষেত্রে কি হবে? চেঞ্জ হচ্ছে লুসি এন্ড জেমি এখন কি হয়ে যাবে? টেনেন্সি ইন কমন হয়ে যাবে। লুসি মারা গেলে তার প্রপার্টি পাবে লুসির সাকসেসর, জেমি মারা গেলে তার প্রপার্টি পাবে জেমির সাকসেসর। In 2005, Lucy dies climbing Everest. In her will, she has left all her property to her mother, Kath. তাহলে লুসির উইলের মধ্যে সে বলেছে যে সে মারা গেলে তার প্রপার্টি পাবে হচ্ছে ক্যাথ। Who owns the house? লুসি শেয়ার পাবে হচ্ছে কে? লুসির শেয়ার পাবে হচ্ছে ক্যাথ। ক্যাথ কত পার্সেন্ট পাবে? 50%, হাফ। আর এখানে জেমি পাবে হচ্ছে হাফ। আর হাত তো টেনেন্সি জয়েন্ট টেনেন্সি থাকবে না, দুইজন তো পুরোটাই জয়েন্ট টেনেন্সি হয়ে যাবে। ওনারশিপ ভেঙে গেছে, একজন তো সেভার করছে, এখানে আমাদের লুসি তো সেভার করে ফেলছে, লুসি সেভার করার সাথে সাথেই তো তারা হয়ে গেছে হচ্ছে tenancy in common। ঠিক না জিনিসটা? তাহলে আমরা কিভাবে সলভিংটা করলাম? পরীক্ষার সময় তুমি জাস্ট এই জিনিসটাই মানে তুমি ওয়ার্ডে লিখবা আর কি, যে হাউ ডিড লুসি এন্ড জেমি ইনিশিয়ালি হোল্ড দ্য প্রপার্টি। এই যে এটা ব্যাপারটা কি বুঝতে পারছো? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ সেভারেন্স? সেভারেন্সের এফেক্ট কি হবে? লিগ্যাল টাইটেলে কি হবে? ইকুইটেবল টাইটেলে কি হবে? আমি জাস্ট শুধু মানে ইয়ে হিসেবে লিখলাম, তোমার ডায়াগ্রাম হিসেবে অথবা মানে পার্সেন্টেজ হিসেবে তুমি জাস্ট ওয়ার্ডিং এ লিখবা জিনিসটা। হোয়াট হ্যাপেন্স হোয়েন লুসি ডাইজ? লুসি যখন মারা যাবে তখন কি হবে? লুসি শেয়ারটা পেয়ে যাবে হচ্ছে ক্যাথ। এবং কোন পোর্শনে হবে বলে দিয়ে দিলাম আমরা, যে ক্যাথ হবে 50%, জেমি হবে 50%। মানে এই জিনিসটা এক্সপ্লেন করলেই ওয়ার্ডে, তখনই তোমার অ্যান্সার হয়ে যায়। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমরা সামারি যেটা দেখলাম যে সেভারেন্সের ক্ষেত্রে অনলি অ্যাপ্লাইজ টু জয়েন্ট টেনেন্সি, ঠিক না? টেনেন্সি ইন কমন তার সেভারেন্স হয় না। অনলি অ্যাপ্লাইজ টু জয়েন্ট টেনেন্সি ইন ইকুইটি, কারণ লিগ্যাল জয়েন্ট টেনেন্সি ক্যানট বি সেভার্ড। সেভারেন্স হলে জেনারেলি পাবে ইকুয়াল শেয়ার, এই কেসের নাম হচ্ছে গুডম্যান এন্ড, কিন্তু এক্সেপশনালি আনইকুয়াল হতে পারে স্টেক এন্ড আউট, যেটার উপর এসে কোশ্চেন আসছিল। আর যদি দুইজন থাকে, একজন যদি জয়েন্ট টেনেন্সি সেভার করে তাহলে হয়ে যাবে হচ্ছে দুইজন টেনেন্সি ইন কমন। আর দুইজনের বেশি যদি থাকে, 3 জন 4 জন 5 জন, তাহলে যে সেভার করবে শুধু সে টেনেন্সি ইন কমন হবে, বা বাকিরা জয়েন্ট টেনেন্সি হিসেবেই থেকে যাবে। মেথড অফ সেভারেন্স। তাহলে সেভারেন্সের মেথড আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্যাচুট আর একটা হচ্ছে কমন ল। পার্লামেন্ট বলে দিয়েছে যদি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চায় এক্স ওয়াই জেড এর মধ্যে কেউ, লতে এবং ইকুইটিতে তারা যদি জয়েন্ট টেনেন্টস হয়, এবং যদি আমাদের জেড যদি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চায়, তাহলে সে যেটা করবে, জেড বাকিদেরকে সে নোটিশ পাঠিয়ে দিবে। এখানে যদি এ বি সি ডি হয়, এ যদি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চায়, সে বি সি ডি কে নোটিশ পাঠাবে। ক্লিয়ার? 10 জন হলে বাকি 9 জনকে নোটিশ পাঠাতে হবে। আর কমন ল বলতেছে হচ্ছে 4টা মেথড আছে, উইলিয়াম এন্ড হ্যান্সম্যান, অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার, মিউচুয়াল এগ্রিমেন্ট, মিউচুয়াল কন্ডাক্ট এবং হোমিসাইড। এখান থেকে কিন্তু এসেও আসতে পারে, আবার প্রবলেম কোশ্চেনও আসতে পারে।
আমরা দেখেছিলাম না লাস্ট ক্লাসে যে তোমার এই সেভারেন্স থেকে কোনটা আসে অনেক সময় এই 1.5 এর ট্যাক্স আসলো তোমরা 25 মার্কেট হ্যাঁ সো এটা হার্ড কপি अवेलेबल হবে হ্যাঁ এই যে দেখো যে তোমার কোথায় জানি দেওয়া আছে সেভারেন্সের এসেট নিচে নিচে এই যে এটা এটাই এটা তো হচ্ছে সেল নিয়ে ডিসপিউট হ্যাঁ অন্য একটা স্লাইডের মধ্যে আছে তাহলে আমরা স্ট্যাচুটরি মেথডটা দেখে আমরা একটা কোশ্চেন সলভিং যদি করে ফেলতে পারি তাহলে মোটামুটি ভাবে একটা কোশ্চেন যদি আমরা দেখি আজকে তাহলে বোঝা যাবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে লটা তাহলে মেথড অফ সেভারেন্স তাহলে রিটার্ন নোটিশটা পড়লে অনেক কোশ্চেনই তুমি সলভ করতে পারবে তাহলে রিটার্ন নোটিশ এক্স ওয়াই এবং জেড হচ্ছে লতেও জয়েন্ট টেনেন্টস ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস তার মানে হচ্ছে ইফ এনি অফ দেম ডাইজ তাহলে তার শেয়ারটা চলে যাবে হচ্ছে টু হিজ আদার জয়েন্ট টেনেন্টস এখন এক্স চাচ্ছে না যে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করার জন্য তাহলে বলতেছে হচ্ছে যে এক্স যদি জেড ওয়াই এবং জেড কে নোটিশ পাঠায় দেয় তাহলে জয়েন্ট টেনেন্সিটা আলাদা হয়ে যাবে তাহলে এক্স যদি মারা যায় তাহলে এক্স এর উইল অনুযায়ী যাকে প্রপার্টি এক্স দিতে চায় পি কে দিতে চায় অথবা কিউ কে দিতে চায় অথবা আর কে দিতে চায় দে উইল গেট দ্য প্রপার্টি ঠিক না জিনিসটা তাহলে নোটিশের ক্ষেত্রে কারোর সাথে ডিসকাশন করা লাগবে না এটা হচ্ছে ইউনিল্যাটারাল অ্যাকশন নিজে ডিসাইড করবে নিজেই সবাইকে নোটিশ পাঠিয়ে দিবে অন্যজনের কনসেন্ট আমার লাগবে না কিন্তু নোটিশের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইট মাস্ট বি ইন রাইটিং আর মুখে মুখে যদি আমি বলি তাহলে তো কোনো প্রমাণ থাকলো না তখন যদি সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে অন্যরা বলবে যে না উনি তো এরকম কিছু বলেনি ক্লিয়ার তাহলে তো এটা হবে না জিনিসটা এজন্য বলতেছে যে নোটিশটা যে পাঠাবে নোটিশের কি থাকতে হবে নোটিশটা অবশ্যই ইন রাইটিং হতে হবে এখন রাইটিংটা বিভিন্ন ফরম্যাটে হতে পারে আমি ইচ্ছা করলে চিঠি লিখে পাঠাতে পারি আমি ইচ্ছা করলে ইমেল পাঠাই সিগনেচার করে দিতে পারি আমি ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারি এটাও তো কি হবে ইন রাইটিং হবে ঠিক না জিনিসটা রিটেন নোটিশ বাট দ্য রিটেন নোটিশ নিড নট কমপ্লাই উইথ এনি পার্টিকুলার ফর্ম স্ট্যাম্প পেপার হতে পারে ডিড হতে পারে যে কোনো ফর্মে হতে পারে দ্য নোটিশ নিড নট স্টেট ইট ইজ এ সেকশন 36 নোটিশ শুধু বললেই হবে এইখানের মধ্যে যে আমি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চাই ঠিক আছে এটা যে আমি সেকশন 36 অনুযায়ী নোটিশ পাঠাচ্ছি সেভারেন্সের জন্য পাঠাচ্ছি এরকম কিছু বলা লাগবে না এবং নোটিশের মধ্যে কোনো সিগনেচারও লাগবে না তাহলে এই জন্য হোয়াটসঅ্যাপ মেসেজে তো আমার সিগনেচার দরকার নেই ইমেইলে তো আমার কোনটার দরকার নেই সিগনেচারের দরকার নেই তাহলে হোয়াটসঅ্যাপে যদি আমি সেভারেন্স করি তাহলে সেভারেন্সটা মেসেজ পাঠালে সেভারেন্স হবে না হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠালে যখন ওই যে ডাবল টিক পড়বে ব্লু হবে তখন হয়ে যাবে ব্লু তো সিন করা হ্যাঁ ব্লু তো সিন করা ব্লু গিভ সিন ডাবল টিক আসবে ডাবল যখন টিক আসে ডেলিভার্ড ডাইরেক্ট ডেলিভার্ড হবে মানে ওয়াইফাই অন থাকতে হবে ইমেল যদি আমি করি ইমেল যদি সার্ভারে গিয়ে স্টাক হয়ে থাকে তাহলে তো আর হবে না ইমেলটা কি হতে হবে ডেলিভার্ড হতে হবে ঠিক না জিনিসটা তার মানে রিটেন নোটিশটা ডেলিভার্ড হতে হবে সিগনেচার থাকার দরকার নেই in Draper's conveyance a mere unilateral oral declaration of intention to sever is insufficient তাহলে oral হলে হবে না আমরা দেখতেছি রিটেন লাগবে to be effective it would have to be incorporated in a written document clear এটা কারণটা হচ্ছে যে যেন তার যদি কোনো কারণে ডেথ হয় আনসার্টেনিটি যেন অ্যারাইজ না করে তাহলে সি জি এবং বি জয়েন্ট টেনেন্টস এর মধ্যে জি এখন জয়েন্ট টেনেন্সি সেভার করতে চায় তাহলে জি কাকে কাকে নোটিশ পাঠাতে হবে সিআরবি নোটিশটা হতে হবে ইন রাইটিং
এখন মানুষ জেনারেলি লয়ারের কাছে lawyer তোমার হয়তো চিঠি পাঠাবে বা ইমেল করবে, ঠিক না? আর লয়ারের কাছে না গেলে সে কিন্তু এমনি মেসেজ পাঠিয়েই করে ফেলবে। কিন্তু লয়ারের কাছে গেলে লয়ার তো একটা মানে ওনার লেটার হেডের মধ্যে লিখে দিয়ে ওই সিআরভি কে পাঠিয়ে দিতে বলবে, জিকে, যে তুমি তার দুইজনের বাসায় পাঠাই দাও। The notice must convey unequivocal and irrevocable intention to sever. এই কথাটা মানে হচ্ছে এখানে যে যদি পি কিউ আর এস চারজন যদি জয়েন্ট টেনেন্টস হয়, আর যদি কিউ যদি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চায়, তারা প্রপার্টিটা কিনেছিল 2022 এর ডিসেম্বরে, আর যদি সে জুলাইয়ে একটা চিঠি পাঠায় কিউ, আর কিউ যদি বলে যে আমি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চাচ্ছি যদি আমি ফ্রান্সে একটা জব পেয়ে যাই, আমি যদি কানাডার তোমার ইমিগ্রেশন আমার হয়ে যায়, তাহলে আমি সেভার করতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে ইকুইভোকাল বা কন্ডিশনাল। ক্লিয়ার জিনিসটা? তাহলে যদি আমার নোটিশটা হয় হচ্ছে রিভোকেবল, যদি এটা হয় হচ্ছে ইকুইভোকাল কন্ডিশনাল, তাহলে জয়েন্ট টেনেন্সি সেভার হবে না। স্যার এখানে বলছে ইমপ্লাইডলি, সো ইমপ্লাইডলি কি আনইকুইভোকাল হয় না? ইমপ্লাই করা তো ইমপ্লাই ইজ বেসিক্যালি কন্ট্রারি টু এক্সপ্রেস, তাহলে ওটা একটু মানে vague। না, সে যদি বলে যে আমি ফ্রান্সে জব পেয়ে গেছি, আই উইল বি লিভিং অন এত, আই ডু নট নিড দিস হাউস এনিমোর, আমার এই বাসাটার দরকার নাই, তাহলে এটা হয়ে যাবে, কারণ এটা তো আনকন্ডিশনাল, আমার তো জব হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আর লাগবে না বাসাটা। আর সে যদি এভাবে বলে যে আই ওয়ান্ট টু সেপারেট মাই জয়েন্ট টেনেন্সি, তাহলে তো এক্সপ্রেস। কিন্তু এক্সপ্রেস হোক বা ইমপ্লাইড হোক, ইট মাস্ট বি আনইকুইভোকাল এন্ড ইরিভোকেবল। ঠিক আছে? দিস রিকোয়ার্স দ্য সেভারিং জয়েন্ট টেনেন্টস টু কমিউনিকেট ইন এ ক্লিয়ার ডিজায়ার টু রিগার্ড হিমসেলফ ফ্রম দিস পয়েন্ট এজ হ্যাভিং ডিস্টিংক্ট এন্ড রিয়েলাইজেবল শেয়ার, যে এই প্রপার্টি আমার আর লাগবে না, therefore no longer wishing to benefit, এই লটা তুমি লিখে দিবে। ঠিক আছে? তাহলে এখানে তোমার হ্যারিসন গডার্ড কেসে হাজবেন্ড এবং ওয়াইফ, এর মধ্যে ওয়াইফ পিটিশন করছে হাজবেন্ডের এগেইনস্টে যে আমি ডিভোর্স চাই। ক্লিয়ার জিনিসটা? তারা ছিল একটা প্রপার্টির লতে এবং ইকুইটিতে জয়েন্ট টেনেন্টস। এখন হাজবেন্ড মারা গেছে ডিউরিং দ্য ট্রায়াল, ওয়াইফ বলতে চাচ্ছে যে আমি তার হাফ পেয়ে যাব, আর হাজবেন্ডের সাকসেসররা বলতেছে তুমি যখন ডিভোর্স ফাইল করছো তখন তো জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে গেছে, তাহলে হাজবেন্ডের অংশটা বলতে যাচ্ছে তার আত্মীয় স্বজন পাবে, আর ওয়াইফ তোমার পাবে 50%। আর ওয়াইফ বলতে চাচ্ছে যে না, জয়েন্ট টেনেন্সি তো সেভার হয়নি, হবে কিনা। জয়েন্ট টেনেন্সি সেভার করতে গেলে কি পাঠাতে হবে? এবং নোটিশটা ইন রাইটিং হতে হবে। আমি তো কেস ফাইল করছি ডিভোর্সের জন্য, প্রপার্টি ভাগাভাগির জন্য তো না। যদি আমি পিটিশন করতাম আমি ডিভোর্সও চাই এবং প্রপার্টিও কি করতে চাই, তাহলে এটা নোটিশ হয়ে যেত, সেভারেন্স হয়ে যেত, তাহলে হাজবেন্ডের অংশটা হাজবেন্ড পাইতো 50%, ওয়াইফের অংশটা ওয়াইফ পাইতো। স্যার ডিভোর্সে তো ইমপ্লাই থাকে যে প্রপার্টি নিয়ে ডিভোর্সের অর্ডার হওয়ার পর, ডিভোর্স চাইলেই তো ডিভোর্স পাওয়া যায় না, ডিভোর্সের তো গ্রাউন্ড দেখাইতে হবে। ব্যাপারটা কি বোঝা গেছে জিনিসটা? ডিভোর্সের তো গ্রাউন্ড দেখাতে হবে। তাহলে দ্য জয়েন্ট টেনেন্সি এখানে সেভার হয়নি, কিন্তু যদি পিটিশনের মধ্যে ওইটা বলা থাকতো তাহলে কিন্তু সেভারেন্সটা পেয়ে যেত। এবং যদি একজন পার্সন পি কিউ আর এ যদি জমিটা পারচেজ করে জয়েন্ট টেনেন্টস ইন ইকুইটি, আর পি যদি নোটিশ পাঠায় কিউ আর এবং এস কে যে আমি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চাচ্ছি ইন 2026 মে, তাহলে তার কোনটা নাই? ইমিডিয়েট ইন্টেনশন নাই টু সেভার, তাহলে জয়েন্ট টেনেন্সি সেভার হবে না। দেয়ার মাস্ট বি, তাহলে আমরা দেখলাম আনইকুইভোকাল এবং হতে হবে ইরিভোকেবল, অ্যাজ ওয়েল এজ এটা হতে হবে ইমিডিয়েট ইন্টেনশন টু সেভার। তাহলে যদি বলে আই উইশ টু সেভার জয়েন্ট টেনেন্সি নাও, তাহলে সেভার হয়ে যাবে। আর যদি একটা ফিউচার ডেটে বলে থাকে তাহলে জয়েন্ট টেনেন্সি সেভার হবে। কেসের নাম হচ্ছে রিড ড্রেপার্স কনভেন্স।
ক্লোজ বুক হলে আমাদেরকে এই জিনিসটাই একটা সামারি আছে, মানে এখন তো আর তোমাদের লাগতেছে না, বাট মানে পরের ইয়ারের লয়ের জন্য তখন নাটশেল গুলো মেমোরাইজ করতে হবে। 4 পেজের মধ্যে পুরোটাই, আমরা এটাও দিয়ে দিব, যেটাও আছে করা, যে তোমার এক্সপ্রেস ওনারশিপের নাটশেল। The notice must be served on all other joint tenants in equity. এখন সার্ভ বলতে কি বোঝায়, আর সার্ভ আমার কখন লাগবে? তাহলে সার্ভের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যদি এটা মানে আমি এটা যেটা করতে পারি সার্ভের ক্ষেত্রে, যে দিস ক্যান বি, পরীক্ষার সময় মনে রাখতে হবে যে অ্যাচিভ বাই হ্যান্ডিং দ্য নোটিস ওভার টু দেম পার্সোনালি। এটা সবচেয়ে সহজ, যে আমি সবাইকে হাতে হাতে দিয়ে দিলাম, ক্লিয়ার? or leaving it at their last known place or abode or business in person। ঠিক আছে, যে আমি হাতে হাতে দিলাম, এই রিসিভ করো হচ্ছে গিয়ে সেভারেন্সের নোটিশ, তাকে মেসেজ পাঠিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ, অথবা তাকে আমি ইমেল করে দিলাম, অথবা আমি তার বাসায় গেছিলাম রিটেন নোটিশটা নিয়ে, গিয়ে দেখি যে সে নাই, তাহলে আমি তার ওই অ্যাড্রেসে এটা রেখে দিয়ে আসলাম। এখানে কিন্তু কোথাও লেখা নাই যে আদার জয়েন্ট টেনেন্টসকে এটা পড়তে হবে, বলা নাই। বলতেছে যে এটা দিস ক্যান বি অ্যাচিভ নোটিস ওভার দেম পার্সোনালি অর লিভিং ইট এট দেয়ার লাস্ট নোন, তোমার এবার যে বাসায় সে থাকে, অথবা আমি তার অফিসে গেছি, গিয়ে দেখি যে সে অফিসে নাই, রেখে দিয়ে আসছি। অফিসে তাকে যদি আমি মানে খুঁজে পাই, তাকে তো দিয়েই দিলাম, না থাকলে তার ওখানে দিয়ে আসলেই হবে। ওর আরেকটা মেথড হচ্ছে পোস্টিং ইট টু দেয়ার অ্যাড্রেস। আর এই যে এটা হচ্ছে সেকশন 196 সাবসেকশন 3 তে বলে দিচ্ছি। তাহলে পরীক্ষার সময় তোমাকে দিয়ে দিবে যে নোটিশটা তাদের বাসায় তাকে দিয়ে আসছে, অথবা তার ডাইনিং টেবিলে দিয়ে গেছে, অথবা তাদের বাসায় একটা নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডের মধ্যে লাগাই দিয়ে আসছে। হ্যাঁ, এরকম সে করেছে, তাহলে হয়ে যাবে না এখানের মধ্যে? পার্সোনালি ডেলিভার করলেও তো ডেলিভার। আর যদি এক্সামিনার বলে পোস্ট, তখন তুমি একটা জিনিস খেয়াল রাখবা, যে পোস্ট বললে আমাদেরকে মনে রাখতে হবে হলো যে কোন ধরনের পোস্ট সে ইউজ করছে, মানে তার কি রেজিস্টার্ড পোস্ট সে ইউজ করেছে নাকি না আনরেজিস্টার্ড পোস্ট সে ইউজ করেছে। রেজিস্টার্ড পোস্টের ক্ষেত্রে অলওয়েজ একটা রিসিপ্ট থাকবে, আর এখানে আনরেজিস্টার্ড পোস্টের ক্ষেত্রে নো রিসিপ্ট, রিসিপ্ট বাই পোস্ট অফিস। পোস্ট অফিস থেকে তোমাকে একটা কাগজ দিবে যে তুমি কবে ডেলিভারি করছো এটা, আর আনরেজিস্টার্ড পোস্টে কোনো রিসিপ্ট দেওয়া থাকবে না। তাহলে যদি রেজিস্টার্ড পোস্ট হয়, তাহলে যেদিন আমি ধরো যে পাঠাই দিছি, সেদিনই ধরে নিতে হবে জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে গেছে। এখন সে এটা 30 তারিখেও পেতে পারে জুনের, অথবা জুলাইয়ের 10 তারিখেও পেতে পারে, বাট ধরে নেওয়া হবে যে জয়েন্ট টেনেন্সি হ্যাজ বিন সেভার্ড ফ্রম 22 জুন। আর তারপরে যদি আমাদের জয়েন্ট টেনেন্টস মারাও যায়, সেভারেন্স তো হয়ে যাবে, ডক্টরিনাল সার্ভাইভারশিপ তার অ্যাপ্লাই করবে না। রেজিস্টার্ড পোস্টের ক্ষেত্রে ওই দিনই তারা হয়ে গেছে হচ্ছে টেনেন্সি ইনকাম, এটা ডেলিভার্ড হওয়া লাগবে না। It will be considered as severed as soon as it is posted. ঠিক আছে, সেকশন 196 সাবসেকশন 4। আর যদি এটা আনরেজিস্টার্ড পোস্ট হয়, তাহলে তো ওই রুল অ্যাপ্লাই করতেছে। আনরেজিস্টার্ড পোস্ট মানে হচ্ছে তুমি পার্সোনালি দিয়ে আসো, অথবা তুমি বাসায় গিয়ে দিয়ে আসো, এটা ডেলিভারি তোমাকে করতে হবে। The severing joint tenants must be able to establish notice arrived at that address. পার্সোনালি দিলেও তুমি অ্যাড্রেসে দিয়ে আসছো কিনা, তারপরে হচ্ছে লিভ করলেও, মানে লিভ করা মানে রেখে আসলো, তুমি এটা ডেলিভারি করেছিলা কিনা, অথবা যদি অর্ডিনারি পোস্টের মাধ্যমে তুমি করো, মানে আনরেজিস্টার্ড পোস্ট, অর্ডিনারি পোস্ট, তাহলে তোমাকে এটা ডেলিভারি করতে হবে। তার মানে তুমি চিঠিটা পাঠাই দিছো হচ্ছে 20 তারিখে জুনের, কিন্তু চিঠিটা পৌঁছাইছে হচ্ছে গিয়ে জুলাইয়ের 10 তারিখ, তাহলে সেভারেন্স হবে জুলাইয়ের 10 তারিখ। আর তার আগে যদি তুমি মারা যাও, তাহলে এখানে ডক্টরিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে, তোমার শেয়ারটা চলে যাবে হচ্ছে আরেকজনের কাছে। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? তাহলে where he uses normal post or first class পোস্টও কিন্তু আনরেজিস্টার্ড পোস্ট, he would have to prove the notice actually arrived। ওই যে এটা তো এখানে বলে দিয়েছে ডেলিভার্ড হতে হবে।
The notice to sever is served at the time that it is delivered to the addressee. It does not matter the person changed his mind or person addressee did not actually see it. বুঝা গেছে জিনিসটা? একবার ডেলিভারি হয়ে গেলে মাইন্ড চেঞ্জ করার কোনো সুযোগ নাই। একবার ডেলিভারি হয়ে গেলে যাকে তুমি চিঠিটা পাঠাইছো তাকে পড়া লাগবে না এখানে। যখনই এটা পোস্ট হয়ে যাবে তখনই এটা ধরে নেওয়া হবে। এখন কিঞ্চেন বুলার্ড কেসে হাজবেন্ড এন্ড ওয়াইফ ছিল হচ্ছে লতেও জয়েন্ট টেনেন্টস, ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস। ওয়াইফ নোটিশ পাঠাই দিছে, সেভারেন্সের নোটিশ সেন্ট, এবং এটা ইউজ করেছে অর্ডিনারি পোস্ট। তাহলে কখন ধরে নেওয়া হবে যে এটা ডেলিভার্ড হয়েছে? যখন অ্যাড্রেসে পৌঁছেছে তখন ওয়াইফই এটা রিসিভ করছে, কারণ এটা তো তাদের নিজেদের বাসা, ওখানে সে রিসিভ করেছে। হাজবেন্ড এখানে ছিল না, হাজবেন্ড হসপিটালে ছিল। ক্লিয়ার জিনিসটা? এবং হাজবেন্ড লেটার মারাও গিয়েছে এখানে। এখন ওয়াইফ বলতে চাচ্ছে যে আমি সেভারেন্সের নোটিশ পাঠাইছিলাম, কিন্তু এটা তো আমার হাজবেন্ড রিসিভ করে নাই, সে পরেও নাই, আর ওই চিঠিটা পাওয়ার পর আমি এটা ছিঁড়েও ফেলেছি। এই জন্য আমাদের জয়েন্ট টেনেন্সি সেভার হয় নাই। আমি এখন আফটার মাই হাজবেন্ডস ডেথ আমি এখন 100% পাবো। ক্লিয়ার জিনিসটা? কোর্ট বলছে যে সেকশন 196 সাবসেকশন 3 তে বলা আছে নোটিশ পাঠাতে হবে ইন রাইটিং, তুমি ইন রাইটিং নোটিশ পাঠাইছো। এখানে বলা আছে যে ডেলিভারি হলেই চলবে, এখানে বলা নাই যে হাজবেন্ডকে পড়তে হবে বা জয়েন্ট টেনেন্সকে পড়তে হবে। যেই দিন তুমি চিঠি রিসিভ করছো, চিঠি পরে ছিঁড়ে ফেললো, জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে গেছে। তাহলে তুমি পাবা হচ্ছে 50%, আর তোমার হাজবেন্ডের আদার সাকসেসররা পাবে বা তার উইলে যে বেনিফিশিয়ারি আছে তারা পাবে হচ্ছে 50%। তুমি মাইন্ড চেঞ্জ করছো কিনা, রিসিভার পড়েছে কিনা, এগুলো আমরা দেখবো না এখানে। ব্যাপারটা কি ক্লিয়ার জিনিসটা? তাহলে এই প্রিন্সিপালটাই পরে অ্যাপ্লাই করা হয়েছিল ইন দ্য কেস অফ রি 88 বার্টলি রোড। The notice does not need to have been read by the intended recipient for it to be effective. পড়া লাগবে না। ক্লিয়ার? তাহলে আমাদের আজকে আমাদের পড়া হয়ে গেল হচ্ছে আপ টু স্লাইড নাম্বার 48। ঠিক আছে? একটা স্যাম্পল কোশ্চেন শুধু পড়ে আজকে আমরা এটা করে ফেলি। কঠিন কোশ্চেন দেখবো না, সহজ কোশ্চেন দেখতে হবে। প্রথমে আমরা একটা সহজ কোশ্চেনই দেখি যেটা স্লাইডে আছে। এটা মনে হয় পারবা সবাই নাকি? তাহলে পড়ো সামি কোশ্চেনটা। In 2006, 4 bankers, Andrew, Belinda, Cindy, and Davina, purchased Seaview for them to use as a weekend cottage. They made equal contributions to the purchase price, and title to Seaview was conveyed to all 4 of them. In 2007, তাহলে এক্সামিনার কিন্তু আমাদেরকে বললো না যে তারা কি জয়েন্ট টেনেন্স না টেনেন্সি ইন কমন। বললে কিন্তু আমাদের তাহলে আমাদের 3টা স্টেপস দেখতে হবে। 4 ইউনিটি, এক্সপ্রেস ডিক্লারেশন নাই, সো ইকুইটির 4টা তোমার প্রিজাম্পশনস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যেহেতু 4 জন মিলে পারচেজ করেছে, তাহলে তাদের পজিশন আছে সেম। পারচেজ করা মানে ফ্রি হোল্ড পারচেজ করেছে, ইন্টারেস্ট সেম, 2006 টাইমও সেম, এবং এজিউম করা যাবে যে তোমার ডিডও সেম। এখানে আমরা দেখতেছি না কোনো ওয়ার্ড অফ সেভারেন্স আছে কিনা, আমরা দেখতেছি ইকুয়াল কন্ট্রিবিউশন। তারপরে কোনো লোন নেওয়ার কথা বলা নাই, কমার্শিয়াল পারপাসের কথা বলা নাই, কারণ সিভিউটা তারা কিনেছে যে উইকেন্ড কটেজ হিসেবে। তাহলে ওই 3টা স্টেপস অ্যাপ্লাই করে আমরা বলবো যে দে আর লাইকলি টু বি জয়েন্ট টেনেন্টস ইন ইকুইটি। 2007, Andrew decided to immigrate to Australia. He therefore sold his interest to Seaview to Edna. Belinda disliked Edna. তাহলে এখন এই যে সে সেল করে দিল, এটাকে বলা হয় অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার, কাউকে না জিজ্ঞাসা করে সেভারেন্স হয়ে যাবে ইন ইকুইটি। মানে
উইলিয়াম এন্ড হ্যান্সম্যান কেস, মানে হচ্ছে কমন লতে সেভারেন্সটা হয়ে যাবে। She therefore wrote to Cindy and Divina to tell them that she was urgently looking for somebody to buy her share. বেলিন্ডা ডিসলাইক এডনা এবং she therefore wrote to Cindy and Davina to tell them that she was আচ্ছা। Belinda subsequently changed her mind about selling when she realized she would be able to use CBU when Edna was not there. তাহলে চিঠিটা কি পাঠিয়ে দিছে? বলছে তো যে রোড টু সিডনি এন্ড ডেভিনা, To buy her share. ঠিক না? চিঠি কিন্তু পাঠিয়ে দিছে। আর Belinda এক্সপ্রেসলি না বললেও ইমপ্লাইড কিন্তু যে সে জয়েন্ট টেনেন্সি সেভার করতে চায়। Belinda subsequently changed her mind about selling when she realized that she'd be able to use CBU when Edna was not there. In 2008, Cindy ran into financial difficulty and offered to sell her interest to Davina. They discussed the possibility over several months, but before they could agree terms, Cindy was killed in a boating accident. By her will, Cindy left all her property to her brother Frank. Belinda now wants CBU to be sold, but Davina prefers to retain the cottage. Advise Belinda if CBU is sold, who would be entitled to the proceeds of sale. তাহলে আমাদের এখানে আমরা এই কোশ্চেনে যে ইস্যুটা পাচ্ছি যে তোমার ইস্যু 1 যে আর দে জয়েন্ট টেনেন্টস অর টেনেন্সি ইন কমন, এটা আমাদের এক নাম্বার ইস্যু। ইস্যু 2 হচ্ছে 2007 এ যখন এনডিও তোমার সোল্ড হিজ ইন্টারেস্ট To Edna. এডনাকে যখন বিক্রি করেছে, তখন হচ্ছে যে তোমার এখানে কি সেভারেন্স হবে কিনা বাই অ্যাক্টিং অন আর অন হিজ শেয়ার। ক্লিয়ার? তারপরে ইস্যু 3 বেলিন্ডা যখন চিঠি পাঠাইছে, এখানে ইস্যু 3 এখানে হিসাব- বি যখন চিঠি পাঠালো হচ্ছে সিন্ডি এবং ডেভিনার কাছে, এখানে কি সেভারেন্স হয়েছে কিনা, হচ্ছে সেভারেন্স বাই স্ট্যাচুট, নোটিশের মাধ্যমে সেভারেন্স হয়েছে কিনা, নোটিশটা কি ইন রাইটিং ছিল কিনা, নোটিশটা কি ডেলিভার্ড হয়েছে কিনা, এটা কি অর্ডিনারি পোস্ট না রেজিস্টার্ড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট হলে কখন সেভারেন্স হবে, আনরেজিস্টার্ড বা অর্ডিনারি পোস্ট হলে কখন সেভারেন্স হবে, এটা আমাদেরকে ডিসকাস করতে হবে। এবং সে যে মাইন্ড চেঞ্জ করছে, মাইন্ড চেঞ্জ করলে লাভ আছে কিনা, কিনচান বুলার কেসে বলছে তুমি মাইন্ড চেঞ্জ করলে তো লাভ নাই, আর মাইন্ড চেঞ্জ করে যদি তুমি চিঠি পৌঁছানোর আগেই তাদেরকে ইনফর্ম করতে, তাহলে হয়তো তোমার রিভোকেশন সম্ভব। শুধু পাঠায় বাইরে করতে হবে। চিঠি পাঠানো ডেলিভার্ড হওয়ার পরে মাইন্ড চেঞ্জ করা যাবে না। তারপরে হচ্ছে এখানে যখন 2008 সালে সিন্ডি এবং ডেভিনা যখন আলোচনা করলো যে তার শেয়ারটা কি বিক্রি করবে কিনা, ইস্যু 4, এখানে কি সেভারেন্স হবে কিনা। তাহলে আমরা দেখতেছি যে স্টেপ 1টা হচ্ছে জয়েন্ট টেনেন্স না টেনেন্সি ইন কমন, বাকি সবগুলো স্টেপ কিন্তু সেভারেন্স হচ্ছে কি হচ্ছে না, নোটিশের মাধ্যমে হচ্ছে কিনা, অথবা কমন লয়ের যে 4টা মেথড আছে সেটার মাধ্যমে হচ্ছে কিনা। ব্যাপারটা কি বুঝা গেছে জিনিসটা? আর লাস্ট ইস্যু যেটা, যে যদি বিক্রি করা নিয়ে প্রবলেম হয়, যে কোনারদের মধ্যে একজন বিক্রি করতে চায় একজন চায় না, তাহলে এখানে কি হবে, ডিসপিউট রিগার্ডিং Sale of land. সেল অফ ল্যান্ড। আর লাস্ট ইস্যুটা হচ্ছে গিয়ে যে তোমার এক্সামিনার যেটা দিতে পারে যে শেয়ার ইন দ্য প্রপার্টি, যে যদি সেভারেন্স হয়ে থাকে তাহলে কার কি শেয়ার হবে। এই 6টা ইস্যুর বাইরে কোনো প্রবলেমে কোনো থাকবে না ইস্যু। হয় তোমাকে এই 6টা ইস্যু এইভাবে অ্যাডভাইস আকারে দিবে, অথবা এক্সামিনার তোমাকে এইভাবে লিখিয়ে দিবে। এখানে যে 4টা কোশ্চেন, ওইটা কিন্তু ওইটারই ব্রেকডাউন, ওখানে শুধু বলছে অ্যাডভাইস, আর এখানে তোমাকে ব্রেকডাউন করে দিয়েছে। বুঝতে পারছো? কিন্তু সব কোশ্চেনের ইস্যু কিন্তু থাকে হচ্ছে এই 6টাই, ঘুরে ফিরে এই 6টা ইস্যুই আসবে। ওনার কি জয়েন্ট টেনেন্স না টেনেন্সি ইন কমন, সেভারেন্সের এই যে 5টা মেথডের মধ্যে যে কোনো 3টা বা 4টা দিবে, আর হচ্ছে ডিসপিউট হলে কিভাবে এটা সলভ হবে, আর যদি সেভারেন্স হয়ে যায় কে কতটুকু পাবে। এটা মাথায় রেখে তুমি নোটটা প্রিপেয়ার করবে যে আমার এই 6টা ইস্যু হচ্ছে ওনারশিপের ইস্যু। ঠিক আছে? এই 6টা ইস্যু যে পারবে সে যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা পাঠায় দিস, question. হ্যাঁ, এটা দিয়ে দিব।